বিষণ্ণ মনে ওয়াশরুম থেকে বের হলো রুশি। নিজের লম্বা চুলগুলো বেশ ক্ষোভ নিয়ে আঁচড়াতে লাগলো। চুলগুলো উঁচু করে খোপা করে রাখতেই মোবাইলে একের পর এক নোটিফিকেশন আসতে লাগলো। মোবাইলের দিকে একবার তাকিয়ে নিজের দৃষ্টি ঘুরিয়ে নিল। রাগের বশে নিজের ফোন সাইলেন্ট করে রেখে দিল। ও না দেখেও বুঝতে পারলো ইনান ওকে মেসেজ পাঠাচ্ছে। সেই ফোনের প্রায় 1.5 ঘন্টা পর থেকে ইনান এরকম করে যাচ্ছে। যদিও শুরুর দিকে রশি সিন করেছে আর ইনানের ক্ষমা চাওয়ার মেসেজগুলো দেখেছে, কিন্তু যখন থেকে ইনান রিভেঞ্জের কথা স্মরণ করিয়ে দিচ্ছে তত যেন বেশি ইনানের উপর বিরক্তি জমে যাচ্ছে ওর। এই প্রথমবার ওর মনে হচ্ছে ইনানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না। ইনানের কথাগুলোতে বিশ্বাস করতে পারছে না। ওর ভিতরে কেউ একজন চিৎকার করে বলছে, রুশি তুমি তো এমন নও, তুমি এমন একজনের সত্তা ধারণ করতে চাইছো যাকে তোমার নিজেরই পছন্দ নয়। সায়ান তোমার সাথে যা করেছে তুমিও তো তার সাথে তাই করলে, তাহলে তার আর তোমার মাঝে পার্থক্য কোথায় রইল? এই প্রতিশোধ কি আদৌ কারো সুখ বয়ে নিয়ে আসবে? কিন্তু নিজের কষ্টগুলো চোখের সামনে ভাসতেই যেন সেই ভিতরের শব্দগুলো দমে যাচ্ছে। কেমন একটা দোটানায় ভুগছেও। আজকে যখন সায়ানকে পুলিশ ধরে নিয়ে গেছে সেই মুহূর্তের কথা চিন্তা করতেই নিজের শরীর যেন শিউরে উঠছে। এই একই মুহূর্ত ফেস করেছে। হাত করা পড়িয়ে যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কতটা অসহায় লেগেছে নিজেকে সেটা শুধু ওই জানে। সায়ানও কি এমনই কিছুর অনুভব করেছিল? কিন্তু ও তো এমনটা চায়নি। ও সায়ানকে কষ্ট দিতে চেয়েছে, কিন্তু অন্যভাবে সেটা। ওর আসার উদ্দেশ্য ছিল সায়ানের ভালোবাসা অর্জন করা। ও চেয়েছে সায়ানকেও যতটা ভালোবেসেছে সায়ানও তাকে ঠিক ততটাই ভালোবাসুক, কিংবা তারও বেশি কিছু। সায়ানকে ভালোবাসার সকল অনুভূতি শেখাবে, তারপর এক মুহূর্তে তাকে ছুঁড়ে ফেলে দিবে। ওকে ভালো না পাওয়ার কষ্ট প্রতিনিয়ত বোঝাবে। তাই তো ইচ্ছে করে চাইতো যাতে সায়ান ওকে সন্দেহ করুক, রুশি ভেবে ওর প্রতি আগ্রহী হোক, তারপর ধীরে ধীরে ওকে ভালোবাসুক। কিন্তু আজ হঠাৎ কেন যেন জিনিসটা ভাবতে পারছে না। মনে হচ্ছে ও সায়ানের থেকেও নিষ্ঠুর আর অমানুষ। ও সায়ানকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু সায়ান কখনোই ওকে আশা দেয়নি, কিংবা বলেনি তোমাকে ভালোবাসি কিংবা বাসবো। কিন্তু ও তো চেয়েছিল সায়ানকে সে আশা দিতে, তারপর বিশ্বাস ভালোবাসা সকল কিছু এক মুহূর্তে ছিনিয়ে নিতে, ওর সকল কষ্টের প্রতিশোধ নিতে। কিন্তু আজকাল সেই সাহসটা আর ওর মাঝে নেই। ওর মনে হচ্ছে কেউ যেন ওকে নিয়ন্ত্রণ করছিল এতদিন। ওর সত্তার উপর অন্য কারো প্রতিপত্তি ছিল। কিন্তু এই সব কিছুর মাঝে একটাই সত্যি, ও সায়ানকে ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। কিন্তু ও সায়ানকে কষ্ট দিতে চায় না, কারণ ও সায়ান নয়। কষ্ট দেওয়াটা ওর চরিত্র নয়। শক্তিশালী হওয়া মানে নিষ্ঠুর হওয়া নয়। ও নিষ্ঠুর নয়, কোনো দিনও ছিল না। অন্য কাউকে নিজের মাঝে ধারণ করতেও চায় না ও। হয়তো পুলিশ, জেল এসবেও বেশ ভয় পায়। জেলখানার ওই বন্দি দেওয়ালে আর আটকা পড়তে চায় না, তাই নিজের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু এভাবে লুকিয়ে আরও বাঁচতে চায় না। ও এমন একজন হয়ে বাঁচতে চায় না যেটা ও নয়, আর কখনো ছিলও না। রুশি নিজেকে আয়নায় দেখতে লাগলো। সত্য থেকে ও যতই পালানোর চেষ্টা করুক না কেন ও পালাতে পারবে না। সারা জীবন পালিয়ে বেড়ানো ওর পক্ষে সম্ভব নয়, আর শায়লা সেজে থাকা অসম্ভব। সত্যের মুখোমুখি ওকে হতেই হবে, আজ হোক কিংবা কাল। রুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুহানের রুমের দিকে হাঁটা শুরু করলো। আজ মন খারাপ ছিল বলে হাফ ডে অফিস করে বাসায় চলে এসেছে। সিমিকে বলেছে বাকিটা সামলে নিতে। রুশি দরজার কাছাকাছি আসতে রুহানের হাসির আওয়াজ শুনল। মুচকি হেসে দিল। একমাত্র ওর হাসি খুশি চেহারাই ওকে বেঁচে থাকার আশা দেয়। রুশি দরজা ঠেলে ভিতরে যাবে, তখনই দেখল মিনু খালা নাস্তার ট্রে নিয়ে এগিয়ে আসছে। রুশির নাচাইতেও ডোক গিলল। তারপর মৃদু সুরে বলল, আপনি এখানে? তাহলে বাবু একা করে কি করে? এভাবে ওকে একা রেখে আপনি নাস্তা কেন রেডি করছেন খালা? এখন তো লাঞ্চ টাইম, আর বাবু জেগে থাকা অবস্থায় আপনি অন্য জায়গায় থাকবেন না খালা। কখন কি হয়ে যায় ওর সাথে? মিনু খালা হকচকিয়ে হয়ে বলল, আমি ওরে কখনোই একা ছাড়ি না। ওই তো একা নাই মা, লগে তো তোমার। রুশির কানে যেন বাকি কথাগুলো ফোসায়নি। ওর কানে এলো অন্য কণ্ঠ। রুহানের হাসির সাথে সাথে কেউ একজনও হাসছে। তারপর মৃদু স্বরে বলছে, রুহান আসো আসো, এদিকে আসো। আমাদের রুহান অনেক স্ট্রং, আসো কাছে আসো। এই তো চলে এসেছে। রুশি মিনু খালা চমকে তাকানো, তারপর কিছু না ভেবে রুহানের ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলল আর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। সেই ব্যক্তিটিও ওর দিকে ফিরে চাইল।
রোহানকে কোলে করে ফ্লোরে বসে আছে সে। তার পুরো চেহারা অনুভূতি শূন্য। শান্ত দৃষ্টিতে রুশির দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। রুশি অনেক চেষ্টা করেও তার চোখের বাসা পড়তে পারেনি। তার চোখে না কোনো কষ্ট ছিল, না আনন্দ ছিল, না বিস্ময় ছিল, না কোনো ভালোবাসা ছিল, আর না কোনো ঘৃণা। কেমন এক অদ্ভুত চাহনি। রুশি অনেক কিছু বলতে চেয়েও বলতে পারেনি। গলা দিয়ে একটা শব্দও বের হয়নি। শুধু তাকিয়ে আছে তার দিকে। সে হঠাৎ করে দৃষ্টি ফিরিয়ে নিল। তারপর রোহানের সাথে খেলায় মনোযোগ দিল, যেন সে কিছুই দেখেনি। এই মুহূর্তে কিছুই হয়নি। একদম পূর্বের মতো সম্পূর্ণ অনুভূতি শূন্য। এতদিন শায়লা চৌধুরী হয়ে থাকলেও রুশি হিসাবে এভাবে দেখা হবে ভাবতে পারেনি। এই মুখোশ এভাবে খুলে যাবে ভাবতে পারেনি। রুশির চোখ টলমল করতে লাগলো। এতদিন পর দেখেও পর তার এভাবে মুখ ফিরিয়ে নেওয়া না চাইতেও যেন মেনে নিতে পারছে। সে কিভাবে পারছে ওকে দেখেও না দেখার ভান করে থাকতে? রুশির কাঁধে কেউ হাত রাখতে ও তার দিকে ফিরে তাকালো। কিছুটা অপরাধ বোধ নিয়ে বলবো, আমি জানতামই না তুই ওনারে চিনো না। আমারে যেভাবে কইছিল মনে হয়েছে তোমার পরিচিত, তাই ঘরে ঢুকতে দিছিলাম। ভাবছি তোমার ভাইয়ের মতো হয়তো চিনা কেউ। আমারে ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারি নাই। রুশি মাথা নাড়ালো, তারপর বহু কষ্টে বলল, আর কখনো এসেছে? মিনু খালা মাথা নিচু করে বলল, হ, আরও 2বার আইছে। প্রথমবার যখন আইছিল তখন আমি অনেক জেরা করছি, আর হে উত্তর দিবার পারছিল। তাই ভাবলাম তুমি চিনো। হেই রোহান বাবার জন্য খেলনাও নিয়ে আইছিল, আর বলছে তোমারে নাকি ফোন দিয়ে আইছে। রুশি আর কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। এই মুহূর্তে কি বলা উচিত আর বা কি করা উচিত ও জানে না। ওর শরীর যেন অসাড় হয়ে আসছে। ওর মস্তিষ্ক বলছে রোহানকে নিজের কাছে নিয়ে আসতে। বারবার বলছে রোহানকে না নিয়ে আসলে ওর কিছু হয়ে যাবে। কিন্তু সামনে যখন দেখছে তখন আর এক পাও এগোতে পারছে না। রোহান আর তার হাসি খুশি মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে করছে না। রোহান সহজে কারোর সাথে মিশে না, এমনকি অপরিচিত কারো কোলেও যায় না। ও আর মিনু খালা ছাড়া অন্য কারোর সাথে রোহানকে হাসতেও দেখেনি। অথচ এখন তার সাথে খেলছে, হাসছে আর তোর কোলে উঠছে। রুশি হুট করে মনে হলো রুহানকেও অনেক ভালোবাসে। ওকে সব কিছু দিয়েছে, কিন্তু এই মুহূর্তটা কখনো দিতে পারেনি। কাজের এতটা ব্যস্ত যে রুহানকে আগের মতো সময়ও দেওয়া হয়নি। রুহান নিশ্চয়ই মুহূর্তগুলো অনেক মিস করছিল। এক হাত দিয়ে নিজের চোখের ফানিগুলো মুছে ফেলল। তারপর চেয়ে রইল রুহান আর তার দিকে। কতক্ষণ হয়েছে ও জানে না। হুট করে সে উঠে দাঁড়ালো। তারপর কোলে নিয়ে মৃদু স্বরে বলল, আজ আসি ওকে, আবার আসবো দেখা করতে তোমার সাথে। ততদিন গুড বয় হয়ে থাকবে, ওকে রুহান? আর হ্যাঁ, আমাকে একটু মিস করো। বলে রুহানের কপালে চুমু খেলো। তারপর ওকে বিছানায় রাখতেই রুহান শার্টের কিনারা চেপে ধরল। সে মাথায় হাত বুলিয়ে শার্টের কিনারা ছাড়ালো। তারপর রুহানকে বাই দিতে দিতে সামনে এগোলো। রুহান কেঁদে দিল আর দেখেই মিনু খালা দৌড়ে গিয়ে ওকে ধরল। গেট দিয়ে বের হওয়ায় রুশি মৃদু স্বরে বলল, সায়ান। রুশি খুব কষ্টে বলেছে কথাটা। সায়ান আদৌ শুনেছে কিনাও জানে না, কিন্তু সে থমকে গিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও হাঁটা শুরু করলো। রুশি নিজের উপর আর ব্যালেন্স রাখতে পারল না। ফ্লোরে বসে পড়ল, হাতে বর দিয়ে। তারপর সায়ানের দিকে চেয়ে রইল। সায়ান একবারের জন্য ফিরে দেখেনি। ওকে যে দেখেছে সেটা নিয়ে তার কোনো অনুভূতিও কাজ করেনি। ও ভেবেছে সায়ান জানতে পারলে চেঁচাবে, বকবে, কিন্তু আরও খারাপ হলে পুলিশ ডাকবে। অথচ তার কিছুই হয়নি। সায়ান শান্তভাবেই তাকিয়েছিল। তার মানে সায়ান অনেক আগে থেকেই জানতো, সবটাই জানতো। ওর অস্তিত্ব, রুহানের অস্তিত্ব সম্পর্কেও অবগত ছিল, অথচ বুঝতে দেয়নি। রুশির হুট করে সেদিন সায়ানের অফিসে আসার মানে বুঝতে পারল। আর সেদিন সায়ান ওর ছেলের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু ও তো বলেনি ওর ছেলে না মেয়ে। তার মানে সায়ান সেদিন থেকেই সবটা জানতো, কিংবা তারও পূর্বে থেকে। ও হুট করে আসেনি, বরং ভেবে চিনতে এসেছে। আর ওকে হিন্ট দিতে গিয়েছিল, ও বুঝতে পারেনি। ও বুঝতে পারেনি যে গেম ও একা খেলছে না। ভেবেছিল সেটাও একা খেলেনি। ওকে খেলতে দিয়েছে বলে ও খেলতে পেরেছে। পুরোটা সময় কেউ একজন চুপ থেকে ওকে দিয়ে খেলিয়েছে। রশি দরজায় হেলান দিয়ে মেন দরজার দিকে তাকিয়ে রইল। সেখানে সায়ান নেই, অনেক আগেই চলে গেছে। কিন্তু আজ সায়ানের শান্ত চাহনি বুঝিয়ে গেছে যে কিছু না করেও অনেক কিছু করা যায়। বুঝিয়ে গেছে আমি একাই দোষ করিনি, সেখানে তুমিও আজ সমান দোষী। সায়ান কিছুই বলেনি, কিন্তু সে বলাতেই অনেক কিছু রয়েছে। অনেক কিছু বুঝিয়ে চলে গেছে। আরও একবার ও হেরে গেছে সায়ানের কাছে। ও হেরে গেছে। গেটের বাহিরে এসে সায়ান দাঁড়িয়ে পড়ল। গাড়িতে বসে স্টিয়ারিংয়ের উপর ঘুষি মারল। নিজের চুলগুলো চেপে ধরে বসে পড়ল। আর পারছে না ও। গত 1 মাস ধরেও অপেক্ষা করেছে এই ভেবে রুশি কিছু বলবে, নিজ থেকে সবটা বলবে আর ও শুনবে। ও এটা মানতেই পারছে না ওর সামনে যে ছিল সেটা ওর রুশি।
সেই শান্ত চুপচাপ মেয়েটা যে কিনা ওর অ্যাটেনশন পাওয়ার জন্য সব কিছু করতো, যার দিকে তাকালে সব কিছু শীতল হয়ে যেত, যে কখনো উঁচু গলায় কথা বলতে পারতো না। রুশি আর আগের রুশির মাঝে নেই, বিশাল তফাৎ। কারণ সে রুশি নয়, শায়লা চৌধুরী। সায়ান এখনও রুশি ওকে সবটা বলো। এই 1 বছর কোথায় ছিল, কি করেছে, এভাবে পরিচয় লুকানোর মানে কি? আর রুহান কেও রুশির প্রত্যেকটি মুহূর্ত সম্পর্কেও জানতে চায়, ওর কষ্টগুলো জানতে চায়। কিন্তু রুশি সেই শুরু থেকে কিছু বলেনি। যাকে পাগলের মতো খুঁজছিল তাকে হুট করে পেয়ে যাবে ও ভাবতে পারেনি। ও ভাবতেই পারেনি পুরোটা সময় ধরে রুশি ওর সামনেই ছিল। এত সন্দেহ হওয়া সত্ত্বেও বুঝতে পারেনি এটা রুশি। সায়ানের সেদিনের কথা মনে পড়ে গেল। সেদিন হসপিটালে সায়ান নিজের মায়ের সাথে লড়াই করে যখন নিচে নামছিল, তখনই হুট করে একজনের সাথে ধাক্কা খায়। সায়ান যদিও সরি বলে নিচে চলে যাচ্ছিল, কিন্তু একটা জিনিস ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল, সেই নারীর চোখ। প্রথমত রুশি আর শায়লার চোখ দুটো ওর এক মনে হতো, কিন্তু সে একই ধরনের চাহনি সেই চোখ আরেকজনেরও কি হতে পারে? সে নারীর উচ্চতাও রুশির মতো, এমনকি গায়ের রং আর লম্বা চুলগুলো। সায়ান তবুও নিজেকে বোঝাচ্ছিল না এটা অন্য কেউ, অপরিচিত কেউ। যেভাবে শায়লার মাঝেও কিছুটা হলেও রুশিকে খুঁজে পায়, সেভাবে অন্য কারো মাঝেও। সায়ান হৃদয় মস্তিষ্কে যুদ্ধ শেষে নিস্তলা থেকে দ্রুত উঠতে লাগলো আর সেই নারীকে খুঁজতে লাগলো। প্রায় অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ একটা চেম্বারের সামনে শুনতে পেল, রুশি, তোমার ছেলের নামটা বললে না যে? তারপরের কণ্ঠ শুনে সায়ান থমকে গিয়েছিল। সব কিছু যদি একও হয় আর নাম আর কণ্ঠ, সেটা কি করে এক হওয়া সম্ভব? সায়ান তখন হসপিটালের গেটটা হালকা পাকা করলো আর অন্যমনস্ক হয়ে বসে থাকা রুশিকে দেখতে পেল। ওর ইচ্ছে করছিল সেখানে গিয়ে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু পারেনি। ওর মনে অনেক প্রশ্ন ছিল আর কিছু ঘুরপাক খাচ্ছিল যেটা জানা খুব প্রয়োজন ওর জন্য, যা ওকে রুশির কাছ থেকে যেতে বাধা দিয়েছে। তাই ও চুপচাপ কোনো প্রশ্ন না করে নিচে নেমে গাড়িতে বসেছিল। উদ্দেশ্য রুশি বের হলে তাকে ফলো করা, আর ও তাই করেছে। কিন্তু গন্তব্য ফুসে হচ্ছে বিস্মিতার কেউ হয়নি হয়তো। সব কিছু চোখের সামনে থাকা সত্ত্বেও কি করে দেখতে পায়নি? সকল প্রশ্নের জবাবও সামনে ছিল, অথচ অন্য সব জায়গায় খুঁজে বেরিয়েছে। যে প্রতিনিয়ত ওকে কাছের মানুষের অনুভূতি দিত তাকে চিনতেই পারেনি। যখনই শায়লার কথা ওর মাথায় আসতো তখনই ও ভাবতো রুশি হয়তো ধোকা দিচ্ছে ওকে, নিজের সাথে লড়াই করে সব কিছু মাথা থেকে বের করে দিত। কিন্তু একটা জিনিসও মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে সেই দিনের ঘটনা, যেদিন শায়লা ওদের বাড়িতে গিয়েছিল। প্রথমত শায়লার হুট করে রুশির রুমে ঢোকা, যেটা শায়ান নিজের হাতে লক করে রাখত, আর সবার ওই রুমে ঢোকা নিষেধ ছিল। তাহলে অন্য রুমে না গিয়ে শায়লা ওই রুমেই কেন ঢুকেছিল? কিন্তু প্রশ্ন মনে জাগলেও উত্তর খুঁজে পায়নি। তারপর রুশির ড্রয়ার থেকে ডিভোর্স পেপার বের করা, যেটা রুশি ব্যতীত আর কেউ জানতো না, এমনকি শায়ান নিজেও না। সেটা শায়লা কি করে জানলো? সেই মুহূর্তে শায়ানের মনে হয় শায়লা চৌধুরী এমন একজন যে রুশিকে চিনে, খুব ভালো করেই চিনে। হয়তো রুশি কোথায় আছে তাও খুব ভালো করে জানে। তাই শায়লার প্রতি ওর যত আগ্রহ ছিল, ও ভেবেছে শায়লার উপর নজর রাখলেও ও রুশিকে পেয়ে যাবে। কিন্তু রুশির মাধ্যমে শায়লাকে পাবে এটাও ভাবতে পারেনি। শায়লাই রুশি আর রুশি শায়লা, এই জিনিসটাও মেনে নিতে পারছিল না, আর না অবিশ্বাস করতে পারছিল। কিন্তু ও হুট করে রুশির কাছে গিয়ে প্রশ্ন করতে চায়নি, বরং ও অপেক্ষা করেছে। কিন্তু সেই অপেক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ধৈর্য, যা ওর বিন্দু পরিমাণ নেই। তাই আজকে অনেক ভেবে এই সিদ্ধান্ত নেয় যে রুশির সম্মুখে দাঁড়াবে আর তাকে বলতে বাধ্য করবে। কিন্তু রুশির দিকে তাকিয়ে একটা শব্দও বলতে পারেনি, হয়তো বলতে চায়নি। সায়ান যখন বাসায় ফিরে আসে তখন প্রায় সন্ধ্যা হতে চলল। ক্লান্ত শরীরে কলিং বেল চাপ দিয়ে রিমি এসে দরজা খুলে দেয়। রিমির চেহারা দেখে মনে হলো সে খুব বিরক্ত কিছু একটা নিয়ে। সায়ান প্রশ্ন করতে গিয়েও কি মনে করে যেন চেপে গেল। রিমি সায়ানের সাথে খুব একটা কথা বলে না, আর যখনই বলে রুশিকে নিয়েই বলে। রুশি যাওয়ার পর থেকে এক প্রকার অপছন্দ করে সে সায়ানকে, যদিও সেভাবে বলে না, কিন্তু তার চেহারার অসন্তুষ্টিতে ঠিকই প্রকাশ পায়। সায়ানের রিমিকে যদিও বলতে ইচ্ছে করে যে রুশিকেও খুঁজে পেয়েছে, কিন্তু রিমির ছোট মাথায় এত জটিলতা বুঝতে পারবে না, তাই বলা হয়নি। সায়ান ভিতরে ঢুকতে ওর ঠিক সামনে একটি বাসকেও ছুঁড়ে মারল, আর একটু সামনে থাকলে হয়তো সেটা সায়ানের গায়ে এসে পড়ত। সায়ান থমকে দাঁড়িয়ে রইল, তারপর সামনে এগিয়ে এসে সোফায় বসলো। ও না থেকেই জানতো মানুষটাকে। সায়ানের শান্ত ভঙ্গিতে বসা তাকে যেন আরও রাগিয়ে তুলল। সামনে থাকা টি টেবিলে ধাক্কা দিয়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় ছিলে তুমি? তোমাকে ফোন দিয়েও খুঁজে পাওয়া যায় না কেন? সায়ান নিজের পা ক্রস করে বসল, তারপর শান্ত কণ্ঠে বলল, মা, এভাবে রেগে যাওয়া স্বাস্থ্যকর নয়। তুমি ওকালেই রোগী হয়ে যাবে। বসো এখানে, আমরা শান্তিমতো কথা বলি। তারপর রিমির দিকে তাকিয়ে বলল, 1 কাপ ব্ল্যাক কফি আর 1 কাপ চা করে নিয়ে আসো। চায়ে 2 চামচ চিনি দিও আর কড়া দুধ।
বলাতে সায়ানের মা সায়ানের দিকে তাকালো। নিজেকে কিছুটা শান্ত করলো এই ভেবে যে তার ছেলে আজও তার পছন্দ অপছন্দ ভুলে না। তবুও কিছুটা কড়া গলায় বলল, আমি তোমার বাসায় চা খেতে আসিনি সায়ান, গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তুমি খুব ভালো করে জানো তিয়াস আজ অনেক দিন নিখোঁজ। আমি বিশ্বাস করি না যে তোমার এত পাওয়ার থাকা সত্ত্বেও তুমি তাকে খুঁজে পাচ্ছ না। এভাবে একটা মানুষ নিখোঁজ, অথচ তুমি হাত গুটিয়ে বসে আছো, অথচ ওই মেয়েকে আজও খুঁজে বেড়াচ্ছ। সায়ান মুচকি হাসল, তারপর বলল, পুলিশ তাদের কাজ করছে, সেখানে আমার কিছু বলার নেই। আর আমার পাওয়ার আমি হিসেব করে ব্যবহার করি তাদের জন্য যাদের আমার প্রয়োজন। বাহিরের মানুষের দিকে তাকানোর মতো এত সময় আমার নেই। সায়ানের মায়ের রাগ যেন আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলল, তিয়াসা বাইরের কেউ নয়, খানবাড়ির একজন সদস্য। তার নিখোঁজ হওয়াতে তুমি হাত গুটিয়ে বসে থাকতে পারো না। তিয়াসা তোমার সাথে সম্পর্কিত হলেও আমার সাথে নয়। আর খানবাড়ির সদস্য মানে তাকে নিজের মেয়ে হিসেবে নিচ্ছ মানে আমার নতুন বোন। সায়ান, ও তোমার সন্তান সানিয়ার মা, তার প্রতি তুমি এতটা উদাসীন হতে পারো না। সায়ান হাত মুঠো করে ফেলল, তারপর বলল, সানিয়া আমার মেয়ে, আর আমি তার বাবা, এটা মেনে নিয়েছি। তার মানে এই না যে আমি তিয়াশাকে মেনে নিব। ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আর হবেও না। তাই সানিয়ার দোহাই দিয়ে তিয়াশাকে আমার সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা বন্ধ করো। গত 1 বছরে যেহেতু পারো নি, সামনের 100 বছরেও পারবে না। সায়ানের মা চোখে পানি নিয়ে বলল, আমি তোমার কথা শুনতে অবাক হচ্ছি সায়ান। যে মেয়েটা তোমার পাশে 1 বছর বিনা শব্দে ছিল, যদিও তুমি তাকে সম্মান দাওনি, যে তোমার অবহেলায় কিছু বলেনি, তাকে এভাবে দেখেও না দেখার বান কি করে থাকতে পারো তুমি? একটুও কি কষ্ট হয় না তোমার? সায়ান মুচকি হেসে নিজের মায়ের দিকে তাকালো, তারপর কিছুটা তাচ্ছিল্য স্বরে বলল, সত্যিটা তুমিও জানো আর আমিও জানি। আমি তিয়াশাকে কখনো স্বপ্ন দেখাইনি, আর না বলেছি আমার পাশে থাকতে। আমার বারবার না করা সত্ত্বেও সে স্বপ্ন দেখেছে, সেটা তার দোষ, আমার নয়। আর সানিয়া, তুমি খুব ভালো করে জানো ও তিয়াশার মেয়ে, শুধুমাত্র তিয়াশার মেয়ে, আমার সন্তান নয়। সানিয়ার জন্মদিন যদি তুমি রিকোয়েস্ট না করতে, তাহলে সানিয়াকে আমি কখনোই অ্যাডপ্ট করতাম না, আর না নিজের মেয়ের পরিচয় রাখতাম। তুমি বলেছ বাবা ছাড়া একটা মেয়ে বড় হওয়া অনেক অসম্মানের, সমাজ সিসি করবে। আমিও ভেবেছি ওর মতো একটা নিষ্পাপ প্রাণ, যার কিনা কোনো দোষ নেই, সে কোনোভাবে অসম্মানিত হতে পারে না। বাবা মায়ের করা দোষ সন্তান কেন ভোগ করবে? তাই আমি ওকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছি। আর মৃত্যুর পূর্ব পর্যন্ত সানিয়া আমার মেয়ে থাকবে। কিন্তু তিয়াসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও সানিয়ার মা, সেটাও থাকুক, কিন্তু আমার জীবনে তার কোনো জায়গা নেই। এতটুকু তো সে সুখে থাকলে খুব ভালো, আর না থাকলে আমার কিছুই করার নেই। আমি তার কাছে দায়বদ্ধ নই। সায়ানের মা নিজের চোখের পানি মুছে নিল। একসময় সায়ান এভাবেই নির্দ্বিধায় তার সব কথা মেনে নিত। এমনকি সানিয়াকেও নিজের মেয়ে মানতে 1 সেকেন্ডও ভাবেনি। বরং সেই প্রথম দিন যেমন কোলে নিয়ে বলেছিল, তুমি আমার মেয়ে, আমার প্রিন্সেস, আজও সানিয়াকে সেইভাবে ট্রিট করে। কিন্তু যখনই বলেছে তিয়াশাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে, সায়ান সবসময় নাকচ করে দিয়েছে। সায়ানের মায়ের মনে হলো রুশি নামক মেয়েটাই তার মাথা খেয়েছে। রুশি যাওয়ার পর থেকে সায়ান অবাধ্য হয়ে গেছে তার। ওই মেয়েটা তার স্বামীকে যেমন করে তার থেকে আলাদা করেছে, তেমনি তার ছেলেকেও। তিনি নিজের ছেলের দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, আমি এতটাও নিষ্ঠুর সন্তান জন্ম দিয়েছি আমার জানা ছিল না। একটা মেয়ের অসহায়ত্বেও যে অনুভূতি শূন্য থাকে। বলে তিনি বেরিয়ে গেলেন। আর সায়ান তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আমি না হয় এমন নিষ্ঠুরই রয়ে গেলাম, কিন্তু এটুকু তো জানি, আমার হৃদয়ে একজন আছে, যার স্থান অন্য কাউকে আমি কখনোই দিতে পারবো না। না পূর্বে দিতে পেরেছি, আর না ভবিষ্যতে দিতে পারবো। আমি যতদিন বেঁচে থাকবো, আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তার নামেই লিখা থাকবে। নাইট ক্লাবের প্রচণ্ড মিউজিকের তালে তালে সবাই মনের খুশিতে নেচে বেড়াচ্ছে। কেউ বা প্রচণ্ড হতাশায় ড্রিঙ্কস করতে ব্যস্ত। ইনার নিজেকে কারো কাতারেই ফেলতে পারছে না। প্রচণ্ড কষ্ট অনুভব হলেও ড্রিঙ্ক করতে পারছে না। সব কিছু যেন বিরক্ত লাগছে। মোবাইল উঠিয়ে শেষবারের মতো রুশিকে মেসেজ পাঠিয়েছে, কিন্তু ওপাশ থেকে মেসেজগুলো সিন হচ্ছে না। ইনার নিজের রাগকে কাবু করতে পারছে না। প্রচণ্ড হতাশায় ভুগছে। মনে হচ্ছে যদি কিছু একটা করে মনের কষ্টগুলোকে গায়েব করা যেত। না চাইতেও নিজেকে ব্যবহৃত জিনিস মনে হচ্ছে। যদিও রশির দিকে সাহায্যের হাত ওই বাড়িয়েছিল, আগ বাড়িয়ে সব কিছু করেছে, হয়তো একটু বেশি করে ফেলেছে, কিন্তু তাই বলে এভাবে কষ্ট দিবে? রশি কি অনুভূতি বোঝে না? সব কিছুর বিনিময়ে একটু হলেও তো ভালোবাসতে পারতো ওকে। ইনানের হঠাৎই মনে হলো ওর দিকে কেউ চেয়ে আছে। ইনান সেদিকে তাকিয়ে একটি মেয়েকে দেখতে পায়। ইনান চোখ ছোট করেই বলল, মিস ড্রাঙ্ক। তার কপাল যেন কুঁচকে গেল। কিছুটা বিরক্তি নিয়ে বলল, আর কোনো ভালো নাম খুঁজে পেলে না? যেমন ধরো মিস
গর্জিয়াস, মিস স্টার্নিং এসব নামে ডাকলে মেয়েরা খুশি হয় বুঝলে। তবে তুমি কি করে বুঝবে? প্রতিদিন তো সেই এক কোণায় বসে থাকো আর এই সফট ড্রিঙ্ক করতে থাকো। যদি ড্রিঙ্কই না করো তবে বাড়ি কেন আসো? ইনান জবাব দিল না, বরং পাল্টা বলল, আমি মিনিমাম থ্যাঙ্কস আশা করছিলাম ওই দিনের জন্য। মেয়েটি ভাবুক দৃষ্টিতে বলল, ওয়েল, আমিও ভেবেই এসেছিলাম আজ তোমাকে থ্যাঙ্কস বলেই দেই, কিন্তু তোমার সম্বোধন শুনে রুচি উঠে গেছে। এখন আর ধন্যবাদ দেওয়ার ইচ্ছেটা নেই। ইনান হেসে দিল, তারপর কিছু না বলে নিজের হাতে থাকা সফট ড্রিঙ্কস খেতে লাগলো। মেয়েটি তখন হুট করে বলল, মন খারাপ? ইনান মাথা নেড়ে বলল, না, তেমন কিছু না। মেয়েটা ভারের টেবিলে মাথা রেখে বলল, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া না ব্রেকআপ? না মানে বারবার ফোন দেখছিলে তো তাই বললাম। পাবে যারা আসে সবার কি আর মন খারাপ থাকে? আমার তো তাই মনে হয়। তো আপনারও কি মন খারাপ? মেয়েটি হাসল, তারপর বলল, বিশেষ কারণ নেই, মনে হলো ক্লাবে এসে ড্রিঙ্কস করা আর ডান্স করা বেশ মজার, তাই তো রোজ রোজ নিয়ম করে আসতে ভালোই লাগে। চোখে চোখ রেখে কেউ মিথ্যে বলতে পারে জানা ছিল না, কেউ এত সহজে মিথ্যে ধরে ফেলতে পারে তাও আমার জানা ছিল না। কথাটা বলাতে দুজনেই হেসে উঠল। তারপর ইনান বলল, আপনি খুব হিউমারাস। কথা বলে ভালোই লাগলো মিস। আসলে কি বলে রাখবো বুঝতে পারছি না। কথা বলার জন্য সম্বোধন জরুরি নয়, মাঝে মাঝে নাম না জেনে কথা বলার ইটস মোর পার। কেন? মেয়েটি মুচকি হেসে বলল, অপরিচিতদের কাছে সিক্রেটগুলো সেফ থাকে, আর পরিচিতদের কাছে থেকে আঘাত পাওয়ারও ভয় থাকে না। নাম জেনে সে সুযোগ হাতছাড়া করতে চাই না। ইনার মেয়েটির দিকে তাকালো, মুচকি হাসিটা যে কতটা কষ্টে তাও বাহিরের মানুষ হয়েও বুঝতে পারছে। ওর মনে হয়তো এই ক্লাবে ও একাই দুঃখী, আর সবাই সুখী, কিন্তু সবার হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টগুলোকে আজ ও উপলব্ধি করতে থাকলো। মানুষ প্রতিনিয়ত ভালো থাকার কত অভিনয় করে বেড়ায় তাই না? কিন্তু দিন শেষে বেশি সুখী আছে এমন ভাব নেওয়া মানুষগুলোই সবচেয়ে অসুখী। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল তিয়াশার। চাদরটা শরীর থেকে সরিয়ে বিছানা ছাড়ল। জানালার পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকাতে বিশাল ফাঁকা মাঠ নজরে পড়ল। হতাশায় তিয়াশা মুখ ফিরিয়ে নিল জান থেকে। এই নির্জন বাড়িতে এসেছে প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু ফেরার কোনো পথ নেই। যতবারই পালানোর চেষ্টা করেছে ঘুরে ফিরে নিজেকে একই স্থানে পেয়েছে। ওই খাট, এই ঘর আর কামরার চার দেওয়ালে বন্দি। দোতলায় থাকা রুমটিতে একটি ফ্রিজ, টিভি, আলনায় থাকা কিছু জামা কাপড়, একটি স্টোভ আর একটি ওয়াশরুম। দরজা জানালা আছে একটি করে, কিন্তু দরজা খোলার কোনো উপায় নেই। হাজারবার চিৎকার করেও কোনো লাভ হয়নি, কারোর তু শব্দেও জবাবে পায়নি। খাঁচায় বন্দি পাখির ন্যায় চটপট করে বেড়াচ্ছে প্রতিনিয়ত। একবার হাত কেটে চেষ্টা করেছিল মুক্ত হওয়ার, কিন্তু যখন জ্ঞান ফিরে তখন নিজেকে খাটেই পেয়েছিল। ব্যান্ডেজ করা হাতের মুঠোয় ছিল একটি চিরকুট। এবার হাত কেটেছে বলে দয়া করে ব্যান্ডেজ করে দিয়েছি, কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার এমনটা করলে কেউ বাঁচাতে আসবে না। তোমাকে বন্দি রাখার উদ্দেশ্য হচ্ছে তোমার মুখ বন্ধ রাখা, আর নিজের ক্ষতি করলে চিরকালের জন্য তোমার মুখ বন্ধ হয়ে যাবে। এতে কিন্তু বেশ লাভই হবে, তাই বুদ্ধিমানের মতো চুপচাপ থাকো। এরপর থেকে তিয়াশা পালানোর চেষ্টা করেনি, আর না চিৎকার করেছে। ও বুঝে গেছে ওরা ওকে মারবে না, কিন্তু ও মরে গেলেও তাদের কোনো ক্ষতিও হবে না। বলা যায় বড্ড অপ্রয়োজনীয় তাদের জন্য। তিয়াশার বারবার মনে হয় ফ্রিজে রাখা খাবারগুলোতে কোনো সমস্যা রয়েছে। ও যখনই খাবারগুলো খায় তখনই আর কোনো হুঁশ থাকে না ওর। এ ভেবে বয়ে দুদিন না খেয়েছিল, কিন্তু এই 2 দিনে না খাবার বদলেছে আর না দরজা খোলার কোনো শব্দ শুনেছে। ক্ষুধার জ্বালা 3 দিনের মাথায় যখন আর সহ্য করতে পারেনি তখন খাবার খেয়েছে, আর পরের আবারও ফ্রিজে ফ্রেশ খাবার পেয়েছে। তিয়াশা হাত মুঠো করে ফেলল। ওর এই পীড়িত অবস্থার জন্য দায়ী একজন, আর সেই হচ্ছে রুশি। সেদিন ওকে দেখতে যদি না যেত তাহলে কেউ একজন ওকে কিডন্যাপ করতো না। তিয়াশা খুব ভালো করে জানে ওর কিডন্যাপিংয়ের পিছনে রুশির হাত আছে, কিন্তু রুশি এতটা পাওয়ার সেটা ও মানতেই পারছে না। সত্যি বলতে সেদিন পুলিশকেও কখনোই ফোন করতো না, বরং রুশির ফিরে আসার কথাটা ওর হবু শাশুড়ি মা অর্থাৎ মিসেস রোজিনাকে জানাতো। কিন্তু তার পূর্বেই কেউ একজন ওকে কিছু একটা ইনজেক্ট করে, আর ও মানুষটির চেহারা ঝাপসা দেখে, কিন্তু কিছুই মনে করতে পারছিল না। তিয়াশা আবার জানালার বাহির তাকালো। সানিয়াকে হুট করে মিস করছে। যাই হোক না কেন, ও সানিয়ার মা, যদিও ওর খেয়াল রাখা হয়নি, কিন্তু ও নিজের মেয়েকে বড্ড ভালোবাসে, আবার ঘৃণাও করে। কারণ ওকে দেখলেও সানিয়ার বাবার কথা মনে পড়ে যায়, সেই অবিকল চেহারা। যা তিয়াশা সহ্য করতে পারে না, তাই নিজের মেয়ে থেকে ইচ্ছে করেই দূরে থাকে। কারণ সানিয়াকে যদি ভালো নাও বাসতে পারে, আর যাই হোক, ওকে ঘৃণা করতে চায় না। তিয়াশার পদক্ষেপগুলো কেউ একজন গভীরভাবে দেখছে। তার মুখের বাঁকা হাসিটা এক মুহূর্তের জন্য হারায়নি। গালের পাশে ট্যাটুটা কয়েকবার ছোয়ালো। তারপর স্ক্রিনে তিয়াশার চেহারায় আলতো করে ফু দিয়ে দিল, যেন মুখের সামনে পড়ে থাকা চুলগুলো সরে যাবে।
কিন্তু চুলগুলো না সরতে বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো। কিন্তু তিয়াশার বিষণ্ণতা দেখে কুঁচকানো কপালের অংশ ঠিক হয়ে গেল। বলা হয়ে থাকে মানুষ তার ভালোবাসার মানুষকে কষ্ট দেখলে বুকের বাঁ পাশটায় নাকি চিনচিন ব্যথা হয়, কিন্তু ওর আলাদা প্রশান্তি কাজ করে। তবে কি ও মানুষ নয়? হয়তো তাই। পকেট থেকে সিগারেট বের করে মুখে দিল, তারপর লাইটার দিয়ে সেটা জ্বালালো। প্রতিটি টানে যেন অমৃত সুখ। দুয়ার চারপাশটা যখন সে আছে তখন খুক খুক করে একজন কেসে উঠল। খাটের উপর থাকা মেয়েটির দিকে নজর পড়তে ব্রু কুঁচকে তাকালো। মেয়েটি বয়ের রুম থেকে বেরিয়ে পড়ল। তা দেখে হাসির বেগটা বেড়ে গেল তার। কেউ তোমাকে ভয় পেলে সে ভয়ার্ত চেহারা দেখার আনন্দ আকাশ ছোঁয়া। নিজেকে জ্বলন্ত আগুন মনে হয়। যে কাছে আসুক বা নাই আসুক, জ্বলে পড়ে ছাই হয়ে যাওয়ার ভয় তবুও মানুষ ওকেই ছুতে চায়। কিন্তু তার পরিণতিও যে ভয়াবহ তা সহ্য করতে তো হবেই। তুমি মিস শায়লা? রুশি নিজের সানগ্লাসটা ঠিক করে তাকালো মিসেস রোজিনার দিকে। একসময় নিজের মাকে খুঁজে পেত এই নারীর মাঝে। রুশিকে কখনো নিজের মেয়ে থেকে কম ভাবেনি। সেই 2 বছর সময়ে প্রতিদিন রুশির খোঁজ নিয়েছে। নিজের ছেলেকে প্রতিদিন ফোন করে বাসায় আসতে বাধ্য করেছে। এই সংসার টিকানোর জন্য উনি সব কিছু করেছে। সায়ানের সকল প্রিয় খাবার রুশি তার থেকে শিখেছে। অথচ শুধুমাত্র একদিনের ব্যবধানে সব বদলে গিয়েছে। অবশ্য দোষ তার নয়। কেউ যদি জানতে পারে যে মেয়েটিকে সে নিজের মেয়ের মতো ট্রিট করছে, সেই মেয়েটি তারই স্বামীকে খুন করতে চেয়েছে, তাহলে ঘৃণা করা স্বাভাবিক। এখানে মিসেস রোজিনার কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ সায়ানের। ও ইচ্ছে করে তার মাকে এই কথা জানিয়েছে, যাতে সে রুশিকে ঘৃণা করে। মায়ের মতো সে রুশিকে আগলে রাখত। সে এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দিয়েছে। সকল অনুভূতি যেন মরে গিয়েছে তার মনে রুশির জন্য। আর সায়ান এটাই চেয়েছিল। কারণ মানুষ মরে গেলেও এতটা কষ্ট পায় না যতটা কাছের মানুষ দূরে ঠেলে দিলে পায়। রুশি নিজের হাত মুঠো করে মিসেস রোজিনার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, জি, আমি শায়লা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও। রুশিকে কথাগুলো মৃদুস্বরে বললেও ওর কথার মাঝে প্রফেশনালিজম লক্ষণীয়। মিসেস রোজিনা কিছুটা মুগ্ধ হলেন। আজকাল এমন দম্ভপূর্ণ নারী চরিত্র পাওয়া দুষ্কর। তবুও নিজের ভালো লাগা দমিয়ে বললেন, তুমি সায়ান মানে আমার ছেলেকে চিনো কতদিন ধরে? রুশি আবার চোখ নামিয়ে ফেলল। সায়ানকে চিনে কতদিন ধরে? প্রায় 8 বছরের বেশি সময় ধরে। এতটা সময় জানার পরেও সায়ানকে সত্যিকার অর্থে জানতে কিংবা বুঝতেও পারেনি। আজ যখন ও অফিসে ছিল তখন ওর কাছে হুট করে একটা মেসেজ আসে, যেখানে ওর অফিসের পাশে এক ক্যাফেতে দেখা করতে হবে। রুশি ভেবেছিল ওকে সে ফোন করেছিল যে তিয়াশাকে গায়েব করেছে। হয়তো রুশির সাথে কিছু ডিসকাস করতে চায়। কারণ একটা বিষয় ও শিওর ছিল, যে ব্যক্তিটি যেই হোক না কেন সে রুশি সম্পর্কে অনেক কিছু জানে। আর শায়লার রুশির সত্যটাও সে জানে। কিন্তু এখানে এসে মিসেস রোজিনাকে দেখবে ভাবতে পারেনি। রুশি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যেহেতু আমি পর্যন্ত পৌঁছে গেছেন, সেহেতু আপনি বাকি সবটাও তো জানেন। আপনার ছেলের সাথে আমার কবে থেকে কিভাবে পরিচয় সবটা সম্পর্কে আপনি জ্ঞাত। অ্যাম আই রাইট? মিসেস রোজিনা রুশির পাল্টা প্রশ্নে কিছুটা অসন্তুষ্ট হলেন। তার মুখের উপর কথা বলা কোনো কালেই তার পছন্দ ছিল না। কিন্তু আজকাল সায়ান যেমন পাল্টা কথা বলে, এখন এই শায়লা নামক মেয়েটিও তেমন। এর সংস্পর্শে সায়ান আরও অবাধ্য হয়ে যাবে, তার বলতে বাকি নেই। যদিও তিনি বেশ অবাক হয়েছিলেন যে রুশি ব্যতীত অন্য নারীর প্রতি সায়ানের আগ্রহ দেখে। তিয়াশাকে ওনার বেশ ভালো লাগলেও তিনি এ ব্যাপারটাও ভেবে দেখেছিলেন। সায়ান শায়লাকে বিয়ে করতে চাইলে উনি খুব একটা দ্বিমত পোষণ করতেন না। কিন্তু শায়লা চৌধুরীকে দেখার পর উনি বিষয়টা নিয়ে ভাবতে চান না। মেয়েটি কিছুটা পরিচিত মনে হয়, কিন্তু কখনো দেখেছে বলে মনে করতে পারছে না। যাই হোক, রাগের বশে মেয়েটিকে কাবু করা সম্ভব নয়, বরং ঠান্ডা মাথায় বোঝাতে হবে। মনে মনে এমনটা ভেবে মিসেস রোজিনা মৃদু গম্ভীর কণ্ঠে বলল, এত বড় কোম্পানির সিইও, তাই বুদ্ধিমতী তো তুমি অবশ্যই। আমি আশা রাখছি আমার কথা তুমি বুঝবে। আমার ছেলেকে আমি একবার বিয়ে করিয়েছিলাম, কিন্তু মেয়েটি আমার ছেলের যোগ্য ছিল না। মেয়েটিকে অনেক বেশি ভালো ভেবে সে সংসার টিকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতেই পারিনি আমি আমার ঘরে জ্যান্ত সাপ পুষেছিলাম। রুশি হাত মুঠো করে ফেলল। মাথা নিচু করে বসে আছে ও। যতই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে থাকুক না কেন, কোথাও একটা খুব পড়ছে ওর। মনে হচ্ছে কেউ তীক্ষ্ণ ছুরি দিয়ে হৃদয়ে আঘাত করছে। এতটা কষ্ট কেন হচ্ছে ওর? মিসেস রোজিনা নিজের রাগ দমন করে আবারও বললেন, যাই হোক, সেসব কথা বাদ দেই। আমি তোমাকে এখানে সাবধান করতে এসেছি। যদিও তুমি আমার ছেলের বউ হিসাবে খারাপ অপশন নাও, কিন্তু আমার ছেলের একটি মেয়ে আছে, 9 মাস বয়স। আর আমি চাই সায়ানের মেয়ের মায়ের সাথেই সায়ান সেটেল হোক। আর যাই হোক, বাচ্চার ভবিষ্যৎ বাবা মায়ের উপর নির্ভর করে। বাচ্চাটি সুষ্ঠু পরিবার পাক। রুশি হাসল, তারপর বলল, আপনি আমাকে এতটা বিশ্বাস করেন আমি জানতাম না। এত বড় সিক্রেট আমার সাথে শেয়ার করে ফেললেন। ভয় পাচ্ছেন না? না মানে আমি মিডিয়াকে বলেও তো দিতে পারি।
শায়ান জামিল খানের বিবাহ বহির্ভূত একটি কন্যা সন্তান আছে। গ্রেট নিউজ হবে, তাই না? মিসেস রোজিনার চেহারার রং বদলে গেল। এমনটা তিনি ভেবে আসেনি। শাইলা যে অতীব চতুর তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন উনি। রুশি এই অবস্থা দেখে মুচকি হেসে বলল, ভয় পাবেন না, গসিপ করার অভ্যেস আমার খুব একটা নেই, কিন্তু যতটুকু আমি জানি, মানে মিডিয়া বলে আর কি, মিস্টার খান তার স্ত্রীকে বেশ ভালোবাসেন। তা কিভাবে সম্পূর্ণ লোক দেখানো? আমার খুব জানতে ইচ্ছে করছে, মিস্টার খানের প্রথম স্ত্রী যাকে নিয়ে এত চর্চা, সে এখন কোথায়? মেরে গুম করে দেননি তো তাকে? কথাটা শুনে মিসেস রোজিনা বেশ চমকে গেল। কিছুটা কড়া গলায় বলল, হোয়াট ননসেন্স। রুশি হাসি আরও পগার হলো। কিছু ঝুঁকেই বলল, কাম ডাউন। এই বয়সে এতটা রাগ শরীরে সইবে না। হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ভয় আছে তো। সময়ের সাথে নিজেকে সামলে নিতে শিখুন, না হয় অল্প দিনে আল্লাহর কাছে চলে যাবেন। সায়ানের মায়ের মুখের রাগ দেখে রুশি দমে গেল। কিছুটা অপরাধবোধ কাজ করলো। তবে কি বেশি বলে ফেলেছে ও? কিন্তু নিজেকে এখন আর সামলাতে পারে না ঠিক। কথার বদলে জবাব দেওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। রুশি নিজেকে সামলে আবারও বলল, আপনার ছেলের সাথে আমার বিজনেস বহির্ভূত কোনো সম্পর্ক নেই। আর যাই হোক, বিবাহিত কিংবা ডিভোর্সি পুরুষদের প্রতি আমার বিশেষ নজর নেই। আর আপনার ছেলে তো কিছুটা চরিত্রহীনও বলা চলে। ঘরে বউ আছে, আবার অন্য নারীর সাথে বাচ্চাও আছে। সরি টু সে, কিন্তু এসব ছেলেদের আমার সহ্য হয় না। আপনার ছেলের প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। অন্য কারো সংসার ভাঙার স্বভাব আমার নেই। আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন আপনি। বলে রুশি উঠে দাঁড়ালো। ওইখানে আর এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করছে না। সায়ান যেমন ধোঁকাবাজ, যেমন অমানুষও। একই সাথে দুটো নারীর জীবন নিয়ে খেলছে। যখন ও জানতে পারলো শায়লাই রুশি, ঠিক তখনই আবার ওর প্রতি ইন্টারেস্টে দেখাচ্ছে। সবটা জেনেও না জানার ভান করছে। শুধু একটা বিষয় ভাবাচ্ছে ওকে। সায়ান সবটা জানার পরে ওর মাকে বলল না কেন? আবার নতুন করে কি গেম খেলছে ও? রুশি কয়েক পা এগোতেই দেখলো সায়ান দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। ওর দৃষ্টি স্থির। অন্য সময় হলে রুশি নিশ্চিত ধরে নিত সায়ানের চোখে ও চিন্তা দেখছে, কিন্তু এখন সেটা অভিনয় ব্যতীত আর কিছুই মনে হচ্ছে না। রুশি কিছুটা দূরত্ব বজায় রেখে বলল, মিস্টার খান যে সিঙ্গেল ফাদার জানতাম না তো। আজ আপনার মা এসে আমাকে সাবধান করলে বুঝতেই পারতাম না আপনার 9 মাস বয়সে কন্যা সন্তান রয়েছে। যাই হোক, উইশ ইউ এ ভেরি গুড লাইফ। সায়ান রুশির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। রুশিও সেই একই স্থানে থমকে দাঁড়িয়ে আছে। ভেবেছিল সায়ান কিছু বলবে, কিন্তু তার নিঃস্বপতায় রুশিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সায়ান বরাবরই কম কথা বলে, কিন্তু এই মুহূর্তে একেবারেই কথা বলবে না এটা রুশির ভাবনাই ছিল না। রুশি বলার জন্য আর কিছু খুঁজেও পেল না। নিজের মোবাইলটা হাতে নিয়ে সাবি ঘুরাতে ঘুরাতে কাউকে কল করার ভান করে তার গাড়ির দিকে এগিয়ে গেল। সায়ান ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর রুশিকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। রুশি কিছু মুহূর্তের জন্য যেন থমকে গেল। ওর সাথে কী হচ্ছে তা বোঝার আগে নিজেকে সায়ানের গাড়িতে আবিষ্কার করে। কিছু একটা বলবে তার আগে সায়ানকে নিচের দিকে ঝুঁকতে দেখে ব্রু কুঁচকে তাকালো। সায়ান মুচকি হেসে সিট বেল্ট লাগিয়ে সিটে বসে গাড়ি স্টার্ট দিল। সব কিছু এত দ্রুত হয়ে গেল যে রুশি টু শব্দ করারও সময় পেল না। সায়ান এক হাতে ব্লুটুথ অন করে বলল, গাড়িটা বাসায় পৌঁছে দিও। রুশি নিজের হাতের দিকে হঠাৎ তাকালো। চাবিটা তো হাতেই ছিল, তাহলে এখন গেল কই? পেছনে ফিরে অদূরেই নিজের গাড়ি চলতে দেখে বুঝতে পারলো এটা সায়ানের কাজ। হুট করে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা সায়ান এমন একটা কাজ করবে ভাবতে পারেনি। এটাতে ঝড় আসার পূর্বের প্রশান্তি ছিল। রুশি সেটা বুঝতে পারেনি। সায়ানের দিকে চোখ পাকিয়ে তাকাতেই বুঝতে পারলো সে বেশ মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে। পাশের মানুষটিকে যে সে এক প্রকার কিডন্যাপ করে নিয়ে এসেছে সেদিকে তার কোনো বেশ ডোন্ট কেয়ার ভাব। রশিদ হাতে দাঁত চেপে বলল, মিস্টার খান, এভাবে একজনকে ভর দুপুরে মাঝ রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসাকে আইনের ভাষায় কিডন্যাপিং বলে। বিষয়টাকে আপনাকে জেল পর্যন্ত হতে পারে। সায়ান বেশ মনোযোগ সহকারে গাড়ি চালাতে চালাতে বলল, এই মুখে এটা পড়ে থাকো, অস্বস্তি হয় না? এখানে আমি ছাড়া আর কেউ নেই, খুলে ফেলো। তোমাকে দেখে কেমন অপরিচিত অপরিচিত মনে হয়। রুশি কপাল কুঁচকে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর কিছুটা শান্ত কণ্ঠে বলল, আমার কোম্পানিতে অনেক কাজ আছে, দয়া করে আমাকে অফিসে পৌঁছে দিন। আপনার সাথে কোনো বোরিং ট্রিপে যাওয়ার ইচ্ছা আপাতত আমার নেই। প্লিজ অফিসের গেটে নিয়ে চলুন। সায়ন কিছুটা মুচকি হাসল। তারপর রেডিও অন করতে করতে বলল, আগে তুমি কি সুন্দর শাড়ি পরতে, আলতো হাতে নিজের আঁচল সামলাতে, খুব যত্নে পড়া কপালের ওই কালো টিপটায় মিষ্টি একটু অনুভূতি ছোঁয়া থাকতো। তোমাকে আর চোখে দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগতো। মনে হতো সারাদিন তাকিয়ে থাকলেও মন ভরবে না। রুশি অবাক হয়ে তাকালো। মনে হলো সায়ানের মুখে কথাগুলো বড্ড অপরিচিত আর অদ্ভুত, তবে শুনতে খারাপ লাগছে না। মনে মনে বলল, সায়ান জামিল খান কাউকে আর চোখে প্রাণ ভরে দেখবে, এতটা সৌভাগ্য রুশির আছে নাকি? সায়ান এমন একজন মানুষ যে নাগালের বাহিরে। মনে ধরল চাওয়াটা এক প্রকার বোকামি।
কিছু বামুন হয়ে চাঁদের পানে হাত বাড়ানোর মতো। রুশির মনে হলো সায়ান হয়তো নতুন কিছু প্ল্যান করছে, কিংবা হয়তো ওর প্ল্যান বুঝতে পেরে ওকে এই প্ল্যানে ফাঁসাচ্ছে। আর যাই হোক, কারো বিছানো ভালোবাসার জালে পা ফেলার মতো ভুল ও কখনোই করবে না। রুশিকে চুপ করে থাকতে দেখে সায়ান বলল, যদিও এই শার্ট প্যান্টে তোমাকে বেশ মেম সাহেব লাগছে, কিন্তু তোমাকে ঠিক তুমি লাগছে না, বরং তুমি অন্য কেউ হয়ে গেছো। অন্যের সত্তাকে আপন করে কিছুকাল মুখ লুকানো গেলেও তা আঁকড়ে ধরে আজীবন বাঁচা যায় না। দিন শেষে তোমার হৃদয় নিজ অস্তিত্বের খোঁজই করবে, আর শাড়িতেই কিন্তু তোমার চেষ্টা লাগে। এ অন্য সত্তার মুখোশ নয়। রুশি সায়ানের দিকে তাকালো। যদিও ভাবনাগুলো ওর মাথায় এসেছিল, কিন্তু সায়ানের মুখ দেখে কথাগুলোর ওর সহ্য হলো না। আজও যে অবস্থায় আছে সম্পূর্ণ সায়ানের জন্য। সে যদি ভেবে থাকে রুশির পরিচয় গোপন মোহ দয়া করছে, তবে সে ভুল ভাবছে। রুশিকে কখনোই সে আর যাই হোক কন্ট্রোল করতে পারবে না। রুশি তার ধরা চর বাহিরে। একটু সিম্প্যাথির কোনো প্রয়োজন ছিল না। রুশি বেশ রাগ নিয়ে বলল, গাড়ি থামান। আমি এখানেই নেমে যাব। আপনার সাথে আমি কোথাও যেতে ইচ্ছুক নই। ভদ্রভাবে বলছি, ভালো মানুষের মতো গাড়ি থামান। সায়ন কিছুটা হেসে বলল, ভুল মানুষের কাছে ভুল আবদার করা ঠিক নয়। আমি ভালো মানুষ কখনোই ছিলাম না, আর না এখন আছি। রুশি রাগে নিজের ফোন আছাড় মেরে বলল, আপনার মতো অভদ্র লোক আমি দুনিয়াতে আর দুটো দেখিনি। সায়ন অস্পষ্ট স্বরে কিছুটা সুর দিয়ে বলল, অভদ্র হয়েছে আমি তোমারই প্রেমে। কথাগুলো এতটাই আস্তে ছিল যে রুশি শুধু গুনগুন করার সুরই শুনেছে। রুশি বাহিরের দিকে তাকালো। সায়ান আলতো করে আয়নাটা ঠিক করে নিল। এমনভাবে ঠিক করলো যেন তাকালে রুশিকে দেখা যায়। রুশি আরশোকে বিষয়টা দেখে ব্রু কুঁচকাল। এ সায়ানকে কিছুতেই ওর কাছে ভালো ঠেকছে না। কেমন যেন প্লাট করছে মনে হচ্ছে। সায়ানের এমনটাই বিশেষ গুণ রুশির চোখে পড়লে জীবনও সায়ানের প্রেমে পড়তো না। ভালোবাসা তো সেখানে এক প্রকার অসম্ভব বস্তু। সায়ান যেন রুশিকে আরও ভালোভাবে দেখতে লাগলো। মানুষের কাছে একজন বউ থাকে, আর ওর কাছে একই সাথে দুই চেহারা দুজন আছে। কেমন যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর মতো। সায়ান বেশ হাসি ফেলেও নিজেকে সামলে নিল। রুশি আরশোকে সায়ানকে কয়েকবার দেখে নেয়। যদিও রুশির এই মুহূর্তে এখানে বসার ইচ্ছে নেই, কিন্তু তার চেঁচামেচি করে জানানোর ইচ্ছেটা এখন আর নেই। সব মিলিয়ে মুহূর্তটা খারাপ না। খোলা বাতাস, কাঠগোলাপের মৃদু গন্ধ, গাড়িতে পাশের সিটে বসে থাকে একজন সঙ্গী, আর তার মিষ্টি কণ্ঠে সুর তোলা গান। খুব একটা খারাপ লাগছে না এখন আর। মনের কোথায় একটা বেসুরে গলায় গুনগুন করে উঠল। এই পথ হঠাৎ ব্রেক কষায় রুশি চমকে ওঠে। সদ্য ঘুম ভাঙায় কিছুটা বিরক্তি নিয়ে রুশি পিট করে তাকালো। রেডিওতে বাজতে থাকা গুনগুন গানের শব্দে নাকি সায়ন সুরেলা কণ্ঠের গানে ঠিক মনে নেই, তবে রুশির চোখটা লেগে এসেছিল। রুশি নিজের অনন্তে সায়নের দিকে চোখে তাকায়। সায়ন কিছুটা অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। রুশি বুঝতে পারলো হঠাৎ জ্যাম পড়ে এমনটি হয়েছে। নিজের কপালের সামনে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে নিল। তারপর জানালা দিয়ে বাইরে তাকালো। কিছুটা বিকেল হয়ে এসেছে। আলতো হাতে জানালা খুলতে গিয়ে বুঝতে পারলো ওর গায়ে কেউ একজনের কোট দেওয়া। এটি যে সায়ানের বুঝতে পেরে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো, কিন্তু কিছু একটা ভেবে থেমে যায়। কোটটি হাঁটুর উপর রেখে জানালা খুলে দিল। দক্ষিণা বাতাসে মৃদু চুল উঠছে। কিছু একটা ভেবে রুশি চমকে উঠে মাথায় হাত দিল। ওর নিচের চুল ফিল করতে পারছে। নিচের লম্বা চুলগুলো খোলা অবস্থা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গাড়ির আয়নার দিকে তাকালো। আয়নায় শাইলাকে না দেখতে পেয়ে রাগ হওয়া শুরু হলো। সরানোর পারমিশন ছাড়াই মাস্ক খুলে ফেলেছে। বিষয়টা খুব সামান্য হলেও রুশির কাছে তা মহা কিছু। যদিও শাইলা চৌধুরী নয়, কিন্তু ও মাস্ক পরে থাকার সময় নিজের মধ্যে কিছুটা কনফিডেন্স থাকে। মনে হয় মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলেছে, সাথে সকল বয়স, স্মৃতি, মন খারাপ আর অবহেলাগুলোকে মুড়িয়ে ফেলেছে শাইলা নামক সত্তার আড়ালে। কিন্তু রুশি হিসেবে সায়ানকে ফেস করার ক্ষেত্রে কেমন একটু অস্বস্তি কাজ করে। সায়ানের চোখের দিকে তাকাতে ওর সব কিছু বোঝা যাবে। ওর সকল প্ল্যান লপ্ত করে ফেলবে। বুঝে যাবে রুশির এখানে আসার উদ্দেশ্য আর লুকোনো সব সত্য। সামনে বসে থাকা মানুষটি কিনা চিনলেও অতীতে সায়ানকে ও খুব ভালো করে চিনে। তার মতো নিষ্ঠুর আর নির্দয় মানুষ রুশির দ্বিতীয়জন দেখেনি। সে সায়ান রুশিকে যেমন ছাড়বে না, ওর সাথে জড়িত কাউকেও ছাড়বে না। কথাগুলো ভাবতে হৃদয়ে তিক্ততা চেয়ে গেল রুশির। সুখে থাকা রাগ আবারও জেগে উঠল। রুশি কোনো ফর্মালিটি ছাড়াই কঠোর কণ্ঠে বলল, আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি আপনাকে দেইনি। আপনার সাহস কী করে হয় আমার পারমিশন ছাড়া এমনটা করার? আমি আপনাকে সম্মান করে কিছু বলছি না বলে অধিকার পেয়ে বসে আছেন তা কিন্তু নয়। নেক্সট টাইম এমন কিছু আমি সহ্য করব না মিস্টার খান। সায়ান শুধু রুশির দিকে শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকালো। তারপর নিজের ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সায়ানের চোখে কিছুটা নৈরাশা প্রকাশ পায়। হঠাৎ করে এমন তিক্ত কথা আশা করেনি। হয়তো পাশে থাকা মানুষটির মুখে এমন তিক্ত কথা শোনার অভ্যেস নেই। সায়ান বিষণ্ণ মনে গাড়ি চালানোর মনোনিবেশ করল।
রুশির এই এক মুহূর্তের জন্য মনে হলো ওকে বেশি বলে ফেলেছে, কিন্তু পরক্ষণে অতীতের কথা ভেবে নিজেকে সামনে নিল। কিছু মানুষ কখনোই মায়া ডিজার্ভ করে না, আর না তারা বদলায়। তাই বাহ্যিক রূপ দেখে ভিতরটাকে জাজ করা ঠিক নয়। রশি নিজের সোয়াল শক্ত করে ফেলল। কয়েকটি তিক্ত শব্দ নিজের অতীতের কাছে কিছুই নয়। যদিও শায়ানের উপর রিভেঞ্জ নেওয়া ইদানিং খুব ভাবছে, কিন্তু তার মনে এই নয় অতীতের সব কিছু ভুলে গিয়েছে, আর না শায়ানের প্রতি এতটুকু ঘৃণা কমেছে। রশি কিছুটা শান্ত হয়ে বলল, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আর এসবের মানে কি? আমি কিছু বললেই সেটার উল্টাপাল্টা জবাব দিচ্ছেন। আমি আপনার সাথে এক মুহূর্ত থাকতে চাই না। দয়া করে আমায় বাসায় পৌঁছে দিন। শায়ান একটু শব্দও করেনি, আর না রশির দিকে তাকিয়েছে। এভাবে সম্পূর্ণ ইগনোর করাতে রশির মাথা আরও খারাপ হয়ে যায়। এভাবে ভাবমূর্তিহীন একটা মানুষের সাথে কথা যেন বলছে তা বুঝতেই পারছে না। প্রচণ্ড রাগে রশি চলন্ত গাড়ির দরজা খুলতে শুরু করলো, কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো দরজা লক করা। রশি হাত মুঠো করে ফেলল, চিৎকার করে বলল, শায়ান জামিল খান, তোর মতো নিষ্ঠুর আমি আর দুটো দেখিনি। মানুষের কথার কোনো মূল্য আছে নাকি তোর কাছে? রশির মুখে তুই তোকারি শুনে শায়ান ব্রু কুঁচকে তাকালো, কিন্তু এত সিরিয়াস মুহূর্তে শায়ানের হাসি পেয়ে যায়। রশি এতটা সিরিয়াসলি ওকে তুই করে বলছে যে বিষয়টা শায়ানের কাছে সম্পূর্ণ হাস্যকর মনে হয়েছে। শায়ানের মৃদু শব্দের হাসি শুনে রশির যেন রাগ আকাশছোড়া। কোথায় কি করতে হয় তার সম্পর্কে কোনো আইডিয়া নিয়ে এই লোকের সম্পূর্ণ ম্যানারলেস। রুশের রাগের মাথায় ভয়ানক একটি কাজ করে বসলো, করে নিজে স্তব্ধ হয়ে যায়। শায়ানের শিবুকে দেখে স্পষ্ট কামড়ের দাগ দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ও স্বপ্ন ভাবেনি এমন জঘন্য একটা কাজ করবে। পাশের মানুষটিও যে কম চমকায় না তা কিন্তু নয়। সে রীতিমতো অ্যাক্সিডেন্ট করে বসেছিল। কোনো রকমে গাড়ি ব্রেক চেপে রুশির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে। পলক ফেলতেও পারছে না। রুশি নিজেও যে বিশ্বাস করতে পারেনি শায়ান তার ঢের বুঝল। ওর দিকে তাকিয়ে মনে হলো রুশি একটা ছোট্ট জংলি বিড়াল ছানা, যে কিনা আছর দেওয়ার পর ভয়ে চুপসে আছে। শায়ান নিজের হাসি দমিয়ে রেখে ব্যথা পাওয়ার ভঙ্গিতে বলল, তোমার মনে প্রেম প্রেম পেলে বলতে পারতে আমায়, গাড়িতে থামিয়ে রাখতাম। এভাবে মাঝ রাস্তায় এমন জঙ্গলিপনা করলে অ্যাক্সিডেন্ট হবে বউ। রশি এতক্ষণ অসহায় অবস্থায় থাকলেও কিছুটা রাগ নিয়েই তুই করে বলতে চাইল, কিন্তু নিজেকে সামলেই বলল, আমার কোনো হাজব্যান্ড নেই, তাই আমি কারো বউ হওয়ার প্রশ্নই আসে না। শায়ানের হঠাৎ করে একটা কথা মনে পড়ল। রশি বলেছিল ওর কোনো হাজব্যান্ড নেই, আর না রুহানের বাবা আছে। মন খারাপ নিয়ে শায়ান বলল, কোনো কেন তোমার হাজব্যান্ড নাই? কেন, সে কি মরে গেছে? রশি রাগের মাথায় বলতে নিল, হ্যাঁ সে মরে গেছে, অনেক পূর্বেই আমার হৃদয়ে মরে গেছে। কিন্তু কথাগুলো গলায় বেজে গেল, এমন শব্দগুলো নিজের মুখ থেকে বের করতে পারল না। শায়ানের মৃত্যু কামনাও কোনোদিন করেনি, আর করতেও পারবে না। আর এমন কোনো শব্দও ভেবেছে কোনোদিন? রশি নিজের রাগ নিয়ে বলল, আর কখনো আমাকে বউ বলবেন না। মনে রাখবেন, শায়ান জামিল খানের সাথে রোশানি আনামের কোনো সম্পর্ক নেই। 1 বছর পূর্বে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, তাই আমরা স্বামী স্ত্রী নই। ডোন্ট ইউ ডেয়ার কল মি দ্যাট। শায়ান নিজের চোখ বন্ধ করে ফেলল। এতক্ষণ রাগ কন্ট্রোল করতে পারলেও এখন আর সহ্য করতে পারছে না। ব্রু কুঁচকে নিজের কপালে আঙ্গুল কষতে লাগলো। তারপর কিছুটা গম্ভীর কণ্ঠেই বলল, তোমার ডিভোর্স পেপার গঙ্গার জলে হাবুডুবু খাচ্ছে। যেহেতু সেটা কোর্টে যায়নি, তাই আইনত এবং শাশ্বত তুমি আমার স্ত্রী। শেষবারের মতো বলছি রুশি, আমাকে রাগিও না। এই ডিভোর্সের কথা তোমার মুখে যেন আর কখনো না শুনি। রুশি তেড়ে গিয়ে বলল, বললে কি করবেন আপনি? হ্যাঁ, 100 বার বলবো, 1000 বার বলবো। আমি আপনার কৃতদাসী নাকি, যা আপনার কথায় উঠবো বসবো? শায়ান কিছুটা ঝুঁকে বলল, বলে দেখো, স্বামী হিসেবে অনেক কিছু করে ফেলবা, যেটা তোমার আপাতত ভালো লাগবে না। আর তুমি আমার বউ, কৃতদাসী নয়। নিজেকে এতটা নিচে নামিও না। শায়ানের কথা শুনে রুশি তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর আরও কিছু বলার পূর্বে শায়ান বলল, রুশি, বাবা অসুস্থ, আমরা তাকে দেখতে যাচ্ছি। তোমাকে সোজাভাবে বললে তুমি আসতে না, হয়তো তাই এমনটা করতে হলো। রুশির আগের বসে বলেই ফেলল, আপনার বাবা সেটা আপনার চিন্তার বিষয়, আমার সাথে কোনো সংযুক্তি নেই। শায়ান দীর্ঘশ্বাস ফেলল, তারপর শান্ত কণ্ঠে বলল, আমরা তোমার বাবাকে দেখতে যাচ্ছি। কিছু মাস ধরে তার শরীর ভালো নয়। রুশি থমকে গেল। আজ প্রায় 1.5 বছর হতে চলল বাবা মায়ের সাথে তার দেখা নেই, কিন্তু কিভাবে আসলে তাদের সামনে যাবে সেটাইও বুঝতে পারছিল না। জেলে যাওয়ার পর থেকে সাহস হারিয়ে ফেলেছে। রুশির মনটা কেঁদে উঠল। বাবা মাকে অনেক মিস করলেও সামনে যেতে পারেনি। এতদিন পরে গেলে কি ভাববে সেটা নিয়ে ওর বেশ সংকোচ। যখন দেখলো রুশি কোনো শব্দ করছে না, তখন শায়ান আবারও গাড়ি চালাতে শুরু করলো। নিজের মন খারাপগুলোকে সঙ্গী করে পথ চলা শুরু হলো তাদের।
ছোট্ট বাগান বাড়ির শেষ দিকটা একটা মাঝারি আকারের দোতলা বিল্ডিং। বিল্ডিংয়ের রংটা আগের মতো চকচকে নেই, কিছুটা মিয়ে গেছে বলা চলে। বাড়ির সামনের কাঠগোলাপ, রজনীগন্ধা, জবা ফুল দেখে রুশির পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ফুল ভালোবাসার আরেক নাম, এমনটা ভেবেই খুব যত্ন সহকারে বাগান করেছিল। বাপের বাড়িতে আসা হয়নি প্রায় 2 বছর হলো। এখনো নিজের বাগানটাকে আগের মতো দেখতে পেয়ে চোখের কোনো জল সিকসিক করে উঠল। রুশি আনমনেই দোতলায় অবস্থিত নিজের কামরার বারান্দার দিকে তাকালো। রুশির সবচেয়ে প্রিয় সাদা অর্কিড গাছ দেখে মন ভালো হয়ে গেল। তবে দেখে মনে হলো নতুন, হয়তো আগের গাছটা না থাকায় নতুন গাছ জায়গা দখল করে নিয়েছে। তবে ফুলের রংটা খুবই সুন্দর, সাদার মাঝে ছোট লাল অংশ। রুশি ভালো করে লক্ষ্য করে দেখলো ওর মিনি দোলনাটাও আছে। ওর চলে যাওয়ার পরেও জিনিসগুলো এতটা যত্নে থাকবে ভাবতে পারেনি। রুশি কয়েকটা ডোক গিলে নিজের কান্নাকে দমিয়ে নিল। পাশে ফিরে দেখলো সায়ান ওর জন্য দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে নয়, বরং ওর সবগুলো অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। রুশি মুখ শক্ত করে সামনে এগিয়ে চলল, কিন্তু দরজার সামনে এসে থমকে গেল। কলিং বেল চাপ দেওয়ার সাহস পেল না। আজ প্রায় 2 বছর পর বাবা মায়ের সাথে দেখা। যদিও আগে ফোনে যোগাযোগ হতো, কিন্তু এখান থেকে যাওয়ার পর আর কোনো যোগাযোগ হয়নি। বলতে গেলে কিভাবে কথা বলবে সেই ভাষাই খুঁজে পায়নি। রুশির সবচেয়ে বড় ভয় হচ্ছে তাদের ধারণা নিয়ে। অন্যদের মতো তারাও কি ভাবে তাদের মেয়ে কাউকে খুন করার চেষ্টা করেছে, আরও খুনি বলে সকল সম্পর্ক ছিন্ন দিবে। ভয়টা এতটাই প্রগাঢ় ছিল যে শাহিদ থেকে মাঝে মাঝে খোঁজ নিলেও একটা কল করার সাহস পায়নি। আজও আসতো না, কিন্তু নিজের বাবার অসুখের কথা শুনে নিজেকে দমিয়ে রাখতে পারল না। সব কিছু মুখোমুখি ওকে হতেই হবে কোনো এক সময়, তাই কাল থেকে আজই বেশি উত্তম। রুশির সংকোচ দেখে সায়ান কিছুটা বুঝতে পারল রুশির মনে কি চলছে। রুশি হয়তো নিজের বাবা মাকে পেশ করতে দ্বিধাবোধ করছে। সায়ান কলিং বেল দিল, তারপর রুশির দিকে তাকিয়ে ওর হাত চেপে ধরে আশ্বাস দিল। রুশি ছুটিয়ে নিতে চেষ্টা করলেও পারল না। সায়ানের শক্তির কাছে ওর শক্তি বেশ তুচ্ছই বলা চলে। ভিতর থেকে যখন কেউ একজন আরসি বলে উঠল, রুশি থমকে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল। ইচ্ছে করছে সায়ানের হাত ছাড়িয়ে দূরে পালিয়ে যেতে, কিন্তু পারছে না। রুশি আস্তে করে সায়ানের পিছনে লুকানোর ব্যর্থ চেষ্টা করল। দরজা খুলে একজন মাঝবয়সী নারী ব্রু কুঁচকে তাকালো, তারপর হুট করে মৃদু হেসে বলল, আরে বাবা তুমি বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। সায়ান মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস প্রিয়ানা জামান হাসি মুখে সালামের জবাব দিলেন, তারপর সোফার গড় দিয়ে এগোতে লাগলেন। সায়ান এগোতে নিলেই হাতে টান পড়ল। ফিরে তাকানোর পর লক্ষ্য করলো রুশি একই জায়গায় দাঁড়িয়ে আছে। চোখের এক ফোঁটা পানিও যাতে না বের হয় তার আপ্রাণ চেষ্টা করছে। সায়ানের দিকে নজর পড়তে রুশি মুচকি হেসে বলল, বাতাস অনেক দ্রুত বইছে তো, তাই চোখে কি যেন পড়েছে, বলে হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো। এক মুহূর্তের জন্য হাসিটা মিয়ে যায়নি। সায়ান হাসির পিছনে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা দেখতে লাগলো। রুশির নিজের প্রতি নিজের জেদ দেখে তাকিয়ে রইল ওর দিকে। এই বছর রুশিকে অনেক কঠোর বানিয়ে ফেলেছে, অন্যদের সামনে শান্ত থাকার সাহস জুগিয়েছে, কিন্তু দিন শেষে নিজের জন্মদাত্রী মাকে দেখেও সামলাতে পারেনি। বরং অনেক চেষ্টা করেও নিজের কষ্ট লুকাতে পারেনি। কিন্তু এতটা কষ্ট পেয়েও রুশি তা স্বীকার করতে নারাজ, নিজের দুর্বলতা দেখাতে নারাজ। সায়ান মাথা নেড়ে বলল, আসলেই বাতাস অনেক দ্রুত বইছে, ভিতরে আসো, না হয় চোখে আরও ধুলো যাবে। বলে রুশিকে সুযোগ না দিয়ে ভিতরে নিয়ে আসলো। রুশি মাথা নামিয়ে ফেলল, চোখ তুলে তাকাবার সাহস পেল না, কি বলবে সেটাই খুঁজে পেল না। রুশিকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস প্রিয়ানা এক নজর তাকালেন, তারপর সায়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি বসো বাবা, অফিস থেকে যেহেতু এসেছ নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি, আমি খাবার কিছু নিয়ে আসছি। সায়ান প্রায় সাথে সাথে বলল, না না আম্মু, সেসবের এখন দরকার নেই, আপাতত আমার পাশে এসে বসো, কতদিন তোমার সাথে দেখা হয় না, আগে বলো কেমন আছো তুমি। মিসেস প্রিয়ানা মুচকি হেসে সায়ানের পাশে বসে বলল, এই তো, উপরওয়ালা যেমন রেখেছেন তেমনটাই আছি। তুমি তো জানো তোমার আব্বু শরীরের অবস্থা ভালো না, আজকাল উনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, তাই দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন। সামান্য অসুখ হলে এখন বিছানায় পড়ে যান। তোমার আব্বুকে নিয়েই তো যত টেনশন আমার। রুশি নিজের মায়ের দিকে তাকালো। ও ভেবেছিল ওর মা এসে ওকে জড়িয়ে ধরবে, কিংবা হয়তো এতদিন খোঁজ না নেওয়ার জন্য বকবে, কিন্তু তার কিছুই হয়নি। বরং এমনভাবে কথা বলছে যেন তার চোখেই পড়েনি রুশিকে। রুশি করুণ দৃষ্টিতে চেয়ে রইল। সায়ান রুশির থেকে একবার চেয়ে তারপর বলল, চিন্তা করবেন না আম্মু, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি টেনশন করলে আপনিও অসুস্থ হয়ে পড়বেন, তখন আব্বুর খেয়াল রাখবে কে? আব্বুর সাহস জোগাতে হলে আপনাকে তো সুস্থ থাকতে হবে। মিসেস প্রিয়ানা কিছুটা আস্তে করেই বলল, তুমি সাহায্য না করলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যেত বাবা।
কাউকে হয়তো বলতে পারছি না, কিন্তু তুমি আমাদের পাশে না থাকলে কি যে হতো। শাহেদ যদিও এখনও সবটা সামলায়, কিন্তু তোমার সাহায্যের কথা বললেও কখনোই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিত না। আমি আর তোমার আব্বু সত্যি অনেক গ্রেটফুল বাবা। শাহিন মৃদু সুরেই বলল, আমি আপনাদের ছেলে আম্মু, বিপদে যদি কাজেই না আসি তাহলে আর কেমন ছেলে হলাম। মিসেস প্রিয়ানা মাথা নাড়ল। তিনি প্রায় শায়ানকে খুব গভীরভাবেই লক্ষ্য করেন। শায়ানের বয়স খুব বেশি না, কিন্তু ওর বয়সের তুলনায় খুবই ম্যাচিওর। কোনো কিছু নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড হয় না, বরং সবসময় ঠান্ডা মাথায় সবটা নিয়ে ভাবে, তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। মানুষকে খুব বেশি বোঝারও চেষ্টা করে, অথচ নীরবে থাকে যেন কিছুই হয়নি। কখনো খুব একটা বেশি অনুভূতিও প্রকাশ করে না, তবে কাছের মানুষগুলোর জন্য নিস্তব্ধে সবটাই করে যায়। শাহিন হুট করে মুচকি হেসে বলে উঠল, রুশি আসো, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? সোফায় এসে বসো। নিজের বাড়িতে মেহমান হয়ে থাকবে নাকি? শায়ানের কথা শুনে রুশি কিছুটা ভরসা পেল। শায়ানের দিকে একবার তাকিয়ে সোফা দিকে এগোতেই মিসেস প্রিয়ানা বলে উঠলেন, আমি রান্না করে যাচ্ছি, তুমি এখানে থাকো বাবা। বলে তিনি দ্রুত হেঁটে চলে গেলেন। রুশির দিকে একটা বারও ফিরে তাকালেন না। রুশি সে স্থানে চুপটি মেরে দাঁড়িয়ে গেল। ও বেশ বুঝতে পারছে ওর মা ওকে অ্যাভয়েড করছে, আর ওকে এতদিন পর দেখেও না চোখে মুখে কোনো বিস্ময় ছিল না। রুশি হুট করে শায়ানের দিকে তাকালো, তারপর বলল, আম্মু জানতো যে আমি এখানে আসবো তাই না? আপনি তাকে আগেই বলে দিয়েছেন, আর এজন্যই সে আমাকে দেখেও এতটা শান্ত থাকতে পারছে। শায়ানের মুখের হাসিটা মিয়ে গেল। জোরে শ্বাস নিয়েই শুধু বলল, হুম। ছোট্ট শব্দটিতে রুশির মনটা যেন খারাপ হয়ে গেল। এমনটা না করলেও তো পারত তাই না? যদিও হুট করে তার সামনে আসতো তাহলে হয়তো চমকে যেত, তারপর রাগ দেখাতো, হয়তো কিছু বকাও দিত, কিন্তু দিন শেষে জড়িয়ে তো নিত। রাগ কিংবা ক্ষোভগুলো নিজের মধ্যে ভাবে পুষে রাখতো না। শায়ান রুশির মন খারাপ দেখে ওর দিকে তাকিয়ে রইল, তারপর কিছুটা ভেবে বলল, কোনো মা তার সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। মা ডাকার সাথে সাথে সকল অভিমান শেষ হয়ে যায়। তুমি আম্মুর কাছে যাও, দেখবে সেও অভিমান করে আর বেশিক্ষণ থাকতে পারবে না। যদিও রুশি শায়ানের প্রতি রাগ হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে শায়ানের কথাগুলো মেনে নেওয়াই উত্তম মনে হলো। ও মৃদু পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। নিজের মায়ের দিকে তাকিয়ে বুঝতে পারল তিনি কাঁদছে, আর ওনা দিয়ে চোখের পানি মুছছে। রুশি নিজেকে দমিয়ে রাখতে পারল না, দ্রুত গিয়ে পিছন থেকে আঁকড়ে ধরল ওর মাকে। কিছুটা জড়ানো কণ্ঠে বলল, আম্মু, আমার সাথে কথা বলবে না? মিসেস প্রিয়ানা কিছু না বলে রুশির হাত সরিয়ে দিলেন। রুশি কিছুটা ইতস্ত বোধ করল, তারপর আবারও জড়িয়ে ধরল, আর মিসেস প্রিয়ানা আবারও হাত সরিয়ে দিলেন। রুশি কিছুটা শক্তি নিয়ে বেশ শক্ত করে জড়িয়ে ধরল, যাতে ওর হাত আর ছুটাতে না পারে। মিসেস প্রিয়ানা কয়েকবার মৃদু চেষ্টা করে দমে গেল, তারপর কান্নারত কণ্ঠে বলল, আম্মু সরি তো, আর কখনো না বলে এভাবে হারিয়ে যাব না। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করছো, আব্বু অনেক রাগ করছে, কিন্তু আমি ইচ্ছে করে এমনটা করিনি, বিশ্বাস করো। আমি বাধ্য ছিলাম এমনটা করতে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, শুধু এবারের মতো। এরপর থেকে আর এমন হবে না। রুশি একটানা সবটা বলল। মিসেস প্রিয়ানা অনেকক্ষণ চুপ করেছিল, তারপর জড়ানো কণ্ঠেই বলল, এখন কেন ফিরে এসেছিস? তুই তো জীবন নিয়ে তো ভালোই ছিলি, আমাদের কথা কি তোর মনে ছিল? কি করে পারলি এমনটা করতে আমাদের সাথে? আমি আর তোর বাবা কত চিন্তায় ছিলাম জানিস। এমন একটা দিন নেই যে তোর স্মরণ আমরা করিনি। তোরা ভাই বোন মিলে আমাদের পর করে দিলি। এতটা নিষ্ঠুর কেন হলি আমাদের উপর? রশি চট্ট করেই বলল, আম্মু, শাহেদের কোনো দোষ ছিল না। আমি ওকে নিষেধ করেছি, তাই ও আমাকে কিছু বলেনি। তুমি ওর উপর রাগ করো না প্লিজ, সব দোষ আমার। মিসেস প্রিয়ানা হেসে ফেললেন। রুশি ছোট থেকে এমন নিজে দোষ করলেও সেটা নিজেই স্বীকার করে নিত, আর শাহেদের দোষগুলোও নিজের গাড়ি নিয়ে নিত, কিন্তু ছোট্ট ভাইয়ের উপর আঁচও লাগতে দিত না। মিসেস প্রিয়ানা নিজের চোখের পানি মুছে বললেন, হয়েছে, আর ছোট ভাইয়ের হয়ে সাফাই গাইতে হবে না, আমি ওকে পরে দেখে নিবনি। বলে রুশির দিকে তাকালেন, তারপর কণ্ঠে বললেন, আর কখনো এমনটা করিস না রুশি। আমরা সবাই অনেকটা টেনশনে ছিলাম, কত ভয় পেয়ে গেছি তুই জানিস। এই 1.5 বছর অনেক কষ্ট পেয়েছি আমরা। সায়ান তোকে কোথায় কোথায় না খুঁজেনি, কিন্তু তোকে আমরা কোথাও খুঁজে পাইনি। এই ছেলে মানুষই আর করিস না প্লিজ। রুশি মাথা নাড়ল। সায়ান ঠিকই বলেছে, ও কথা বললে সবটা ঠিক হয়ে যাবে। মায়েরা হয়তো এমনই হয়, হাজার কষ্টেও সন্তানের উপর আঁচ লাগতে দেয় না। নিজে মা হওয়ার পর সেটা আরও ভালো করে বুঝতে পেরেছে।
মিসেস প্রিয়ানাকে রান্না করা শুরু করতে দেখে রুশি কিছুটা না বলে মাকে সাহায্য করতে লাগলো। সামনে কী বলবে তা খুঁজে পেল না। মনের মাঝে অনেক কিছু জমা হয়ে থাকলেও বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। অদ্ভুত এক শব্দ সংকটে ভুগছে সে। রুশি আর মিসেস প্রিয়ানা যখন খাবার বানানোর পাশাপাশি নিজেদের সাথে কথায় মত্ত, ঠিক তখন কেউ একজন দেয়ালের ওপাশ থেকে সরে গেল। নিজের হাতের পানির গ্লাসটি টি টেবিলে রাখতে গিয়ে সোফায় বসা মানুষটির দিকে নজর পড়ল। মানুষটার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে কিছুটা প্রশ্নবোধক কণ্ঠে বলল, চন্দ্রী। চন্দ্রিকা গ্লাসটি আর টেবিলে রাখতে পারল না, সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সোফার মানুষটি ততক্ষণে দাঁড়িয়ে গেল। তারপর সে কিছু বলার পূর্বে আমতা আমতা করে বলল, ভাই, রুশি ভাবিকে পেয়ে গেছো? ভাবিকে দেখলাম রান্না করে। আর কেউ জানে ভাবির কথা? সায়ন কিছুটা ইতস্ত বোধ করল। তারপর মৃদু কণ্ঠে বলল, আমি বাদে আর কেউ জানে না, তুই কাউকে বলিস না। বিষয়টা একটু জটিল। আপাতত রুশি সম্পর্কে খানবাড়ির কেউ জানলে অনেক সমস্যা হয়ে যাবে। চন্দ্রিকা বুঝদারের মতো মাথা নাড়ল। যদিও খানবাড়ির ভিতরে সব কিছু সম্পর্কে ওর তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু এতটুকু জানে যে রুশিকে খানবাড়ির কেউ পছন্দ করে না। এমনকি ওর কাকিমাকে তো সরাসরি রুশিকে খুন বলতেও শুনেছে। যদি চন্দ্রিকার বিষয়টা বিশ্বাস হয়নি, কারণ রুশির মতো শান্ত চেহারার মানুষ আর যাই হোক, কাকাকে কিছুতেই ওর মনে হয় না। আর রুশি যাওয়ার পর সায়ান ওকে খুঁজেছে, এই নিয়ে প্রায় চর্চা হয় খানবাড়িতে। আর যাই হোক, যদি রুশি এমন জঘন্য কাজ করতে তাহলে সায়ান ওকে খুঁজতো না। চন্দ্রিকার ভাবনার মাঝে সায়ান বলল, তুই এখানে কেন? আর রুশির পরিবারকেও কিভাবে চিনিস? আর তুই এখানে থাকছিসই বা কেন? কাকে জানে বিষয়টা? চন্দ্রিকা কয়েকটা ডোক গিলল। বলার জন্য কথা খুঁজতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। হঠাৎ করে সায়ান ওর দিকে এগোতে নিবে, তখনই মিসেস প্রিয়ানা হঠাৎই খাবার নিয়ে আসলেন। তার পিছু রুশিও খাবারের ট্রে হাতে আসতে লাগলো। যদিও মাঝে একবার ভেবেছিল বাবার সাথে দেখা করবে, কিন্তু যখনই শুনলো বাবা ঘুমাচ্ছে, তখন আর যায়নি উপরের কামরায়, বরং মায়ের সাথে রয়ে গেছে। ওদের বাসায় একটা মেয়েও আছে, নাম রিশা। রুশির ইতিমধ্যে ভাবও হয়ে গেছে তার সাথে। রুশির টেবিলের খাবার রাখতে ওর মা বলে উঠল, আরে চন্দ্রিকা, তুমি ওইখানে দাঁড়িয়ে কেন? এদিকে আসো। ও তোমাদের তো বলাই হয়নি। রুশি সায়নকে উদ্দেশ্য করে বলছে, ও হচ্ছে চন্দ্রিকা। সাহেব যে ভার্সিটিতে মাস্টার্স করছে, সে ভার্সিটিতে এবার ফাইনাল ইয়ারে আছে। হুট করে বাসা ছেড়ে দিতে হয়েছিল, আর ওর ভার্সিটির হোস্টেলেও কোনো সিট পায়নি, তাই সাহেব দেখতে পেয়ে নিয়ে এসেছে। খুব ভালো একটা মেয়ে। এ কয়েকদিনে অনেক আপন হয়ে গেছে আমাদের। যদিও কিছুদিন থাকতে এসেছিল, কিন্তু আমরা যেতে দেইনি। সে থেকে আমাদের সাথেই থাকে। মিসেস প্রিয়ানার কথা শুনে সায়ন চন্দ্রিকার দিকে তাকালো। রুশিও চেয়ে আছে। বিয়ের দিন চন্দ্রিকার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সায়নের কাকি। এরপর আর কখনো দেখা হয়নি। সেদিন পরনে শার্ট প্যান্ট ছিল, সাথে চুলগুলো কাঁধ পর্যন্ত। এখন সে চন্দ্রিকার সাথে এই চন্দ্রিকার কোনো মিলই নেই বললে চলে। পরনে থ্রি পিস, কোমর পর্যন্ত চুল, এমনকি স্বভাবেও নতুনত্ব। মিসেস প্রিয়ানা মুচকি হেসে বললেন, তোমরা কথা বলো, আমি আসছি। রুশি কিছুক্ষণ পর আসিস তো তোর বাবার রুমে, ওনার ওঠার সময় হয়ে গেছে। রুশি মাথা নাড়ল। মিসেস প্রিয়ানা যেতে রুশি কিছুক্ষণ তাকিয়ে রইল। সায়ন শান্ত দৃষ্টিতে চন্দ্রিকার দিকে তাকিয়ে, তবে চাহনিতে স্পষ্ট রাগ। চন্দ্রিকা সে তখন থেকে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। রুশির মনে হলো তাদের কিছু স্পেস দরকার, তাই কিছুটা গলা খাঁকড়ে দিয়ে বলল, আমাকে একটা ইম্পর্ট্যান্ট কল করতে হবে। ইউ গাইস ক্যারি অন। বলে রুশি সেখান থেকে নিজের রুমের দিকে যাওয়া শুরু করলো। যদিও রুহান মিনু খালার কাছে আছে, তবুও একবার খোঁজ নেওয়া উচিত, এ ভেবেই রুশি নাম্বার উঠাতে লাগলো। রুশি যেতে চন্দ্রিকা মাথা তুলে তাকালো, কিছুটা অনুশোচনা নিয়ে বলল, ভাই, আসলে খানবাড়ি সেরেছে সেটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? তোর ভাই কি মরে গেছে চন্দ্রিকা? তোকে আমি বারবার বলেছি কোনো সমস্যা হলে আমাকে জানাতে, কিন্তু তুই আমাকে আদৌ নিজের ভাই ভাবিস? চন্দ্রিকার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সায়ানের কতটা কষ্ট পেয়ে কথাটা বলছে তা বুঝতে পেরেছে। সায়ানের সাথে ওর কোনো রক্ত সম্পর্ক নেই, সায়ানের আপন চাচাতো বোনও না, কিন্তু সায়ান নিজের বোন আর ওর মধ্যে কখনো পার্থক্য করেনি। যদিও কয়েক বছর ধরে সেভাবে যোগাযোগ নেওয়া হয় না, কাকা অসুস্থতায় সায়ানের উপর পুরো কোম্পানির ভার। তারপর নিজের সাংসারিক সমস্যা সব মিলিয়ে সায়ান কুলিয়ে উঠতে পারেনি। তবে চন্দ্রিকা চাইলে সায়ানকে কল দিতে পারত। এটুকু তো অন্তত জানে যে সায়ান সাথে সাথে কল ওঠাতো। কিন্তু সত্যি বলতে ও সায়ানকে বিরক্ত করতে চায়নি। নিজের জীবনকে উটকো ঝামেলাগুলো নিজের মতো করে হ্যান্ডেল করতে চেয়েছে। চন্দ্রিকাকে কিছু বলতে না দেখে সায়ন কিছুটা কড়কণ্ঠই বলল, শাহেদকে কি করে চিনিস? আর ওর কথায় চলে এলি? যদি সে নিজের বাবা মায়ের বাড়িতে না নিয়ে এসে অন্য কোথাও বাড়িতে উঠাতো, আর এটা যদি শাহিদ না হয়ে অন্য কেউ হতো? চন্দ্রী, তুই বুঝতে পারছিস তুই কি ঝামেলায় পারছিস? সায়নের ধমকে চন্দ্রিকা কেঁপে উঠল। তারপর জড়ানো কণ্ঠে বলল, ভাই,
সত্যি বলছি, আমি জানতাম না এটা রুশি ভাবির বাড়ি। যদিও তারা বলতো তাদের একটা মেয়ে আছে, কিন্তু তার নাম কখনো বলেনি, আর আমিও জিজ্ঞেস করিনি। আমি জানলে কখনোই বাড়িতে আসতাম না। সায়ন তর্জনী আঙুল দিয়ে কপাল কষতে লাগলো। রাগ থামানোর এক প্রকার বৃথা চেষ্টা। চন্দ্রিকা আদৌ ওর কথা বুঝতে পেরেছে কিনা তা নিয়ে ঢের সন্দেহ। মেয়েটা আসলে কি এতটাই বেশি বোকা নাকি, না রুশি বেশি ওভার স্মার্ট বলে বাকি স্বাভাবিক মেয়েদের ওর কাছে অত্যাধিক বোকা মনে হচ্ছে? সায়ন উত্তরে এই বলে নিজেকে সান্ত্বনা দিল যে মেয়েদের সাথে উঠা বসা নেই বলে ও মেয়েদের ঠিক বুঝে উঠতে পারে না। সায়ন আবার গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ি ছেড়েছিস কতদিন? চন্দ্রিকা নিম্নস্বরে বলল, কয়েক মাস হবে। তারপর কয়েকটি জোরে জোরে শ্বাস নিয়ে চন্দ্রিকা হঠাৎই বলে উঠল, যদিও তোমাকে আসল কারণটা বলতে পারছি না, কিন্তু আমি খুব বাধ্য হয়ে ওই বাড়ি ছেড়েছি। আমার দম বন্ধ হয়ে আসছিল সেখানে। মনে হচ্ছিল প্রাণ খুলে শ্বাস নিতে পারছিলাম না। এক প্রকার বন্দি পাখির মতো প্রতিটা দিন কাটছিল আমার। তাই আমি ওই বাড়ি ছেড়ে দিয়েছি। শাহিন আবার বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারল, তাই শান্ত স্বরে বলল, তোর ঘর ছাড়া নিয়ে আমার কোনো আপত্তি নেই চন্দ্রী। ওই বাড়িতে কোনো মানুষ সুস্থভাবে টিকতে পারে না। আমি আরও 7 বছর পূর্বে এমনি এমনি বাড়ি ছাড়িনি। একা থাকা খুব একটা সুখকর নয়, তবে ওই বাড়িতে থাকার চেয়ে একা থাকাই ভালো। কিন্তু বাড়ি ছেড়েছিস আমাকে জানাসনি, তাই আমি রাগ করেছি। রুশির পরিবার ভালো চন্দ্রী, কিন্তু যদি অন্য পরিবারে গিয়ে পড়তি, কিংবা সাহেব যদি অন্য কোথাও উঠাতো তোকে। চন্দ্রিকা কিছুটা দৃঢ়ভাবে বলল, ও এমনটা করবে না ভাই। মেয়েদের অনেক সম্মান করে বলেই তাকে আমি বিশ্বাস করেছি। ও আর 5টা ছেলের মতো নয় যে সুযোগের সদ্ব্যবহার করবে। আর এমন হলে তো অনেক সুযোগই ছিল ওর কাছে। আমি ওকে ভরসা করেই এসেছি, আর ও আমার ভরসার মানও রেখেছে। শাহেন চুপ হয়ে গেল। তারপর কিছুটা ভেবে বলল, ওপরটা দেখে যদি ভিতরের মানুষটিকে চেনা যেত, তবে কেউ ধোঁকা খেত না চন্দ্রিকা। তো চোখের সামনে একজন ভুল মানুষকে বিশ্বাস করে আজও পস্তাচ্ছে। এই দুনিয়ায় সকল মানুষ মুখোশ পড়ে থাকে, কোনটা আসল কোনটা নকল চেনা দুষ্কর। মাত্র কয়েকদিনের পরিচয়ে কাউকে এমন কোনো স্থান দিয়ে ফেলিস না যা সারা জীবনের কষ্টের কারণ হয়ে যায়। চন্দ্রিকা হাত মুঠো করে ফেলল। সায়নের কথাগুলোও বুঝতে পারছে, কিন্তু মানতে পারছে না। চন্দ্রিকা দৃঢ় কণ্ঠে বলল, আমি শাহিদকে বিশ্বাস করি ভাই, আর আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু আঙ্কেল আন্টির ভালোবাসা পেয়ে যাওয়া হয়নি। তারা খুবই ভালো মনের মানুষ, তাই আমি তাদের ছেড়ে যেতে চাইনি। বলতে পারো ভালোবাসার পাওয়ার লোভে। সায়ান আবারও হয়ে গেল। তারপর অনেকক্ষণ পর বলল, এমন কিছু করিস না যাতে পস্তাতে হয়। মনে রাখিস, আমি তোর পাশে আছি সব সময়। যখনই প্রয়োজন হবে তখনই আমাকে কল দিবি। চন্দ্রিকা মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। মনে মনেই বলল, তুমি চিন্তা করো না ভাই, খুব দ্রুত আমাকে এবারে ছেড়ে দিতে হবে। আমি খুব বেশি দিন এদের বিরক্ত করব না। তারপর দূরে কোথাও একটা চলে যাব, যেখানে আর কেউ খুঁজে পাবে না আমায়। কি অদ্ভুত তাই না? তুমি সব সময় বলতে আমরা একই ধরনের, আর আজ আমাদের জীবনের পাতাগুলো এক হয়ে গেল। সে যখন বহু দূরে চলে যাচ্ছিল, তখন আমি বলেছিলাম আমি একই কাজ করব না। পালিয়ে বেড়ালে সমস্যার সমাধান হয়ে যায় না, কিন্তু দেখো আমিও পালিয়ে যাব এক সময়। আর কোনো অপশনই নেই আমার কাছে। কোথাও একটা হারিয়ে যাব, যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না, আমার জন্মদাত্রীও না। ডাইনিং টেবিলে বসে আছে সবাই। রুশি সবার মুখে অভাব পর্যবেক্ষণ করছে। রুশি নিজের বাবার দিকে তাকালো। তিনি বেশ খুশি মনেই খাবার খাচ্ছেন। রুশি ভেবেছিল তিনি হয়তো মায়ের মতোই রুশির উপর রাগ করে থাকবে, কিন্তু তিনি রুশিকে দেখে বেশ খুশি হয়েছেন। হালকা রাগ দেখিয়ে বলেছেন যে আরেকবার এমনটা করলে তিনি আর কথা বলবেন না রুশির সাথে। রুশিও মাথা নেড়ে হ্যাঁ বলল। শরীর যদিও কিছুটা দুর্বল, তারপরেও তিনি আজ অনেক দিন পর সবার সাথে ডাইনিংয়ে খেতে এসেছেন। রুশি সবাইকে দেখতে লাগলো। সায়ান আর ওর মা স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। চন্দ্রিকা সে শুরু থেকে মাথা নিচু করে বসে আছে, আর শাহেদ সে রীতিমতো খাবার গলাকরণ করছে। এক একটা গোশতের টুকরোকে এমনভাবে কামড়ে খাচ্ছে যেন প্রত্যেকটি সায়ান। কিছুক্ষণ পরপরে সায়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে আর খাবার খাচ্ছে, অথচ সায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে দিব্যি গিলে যাচ্ছে, যেন কিছুই হয়নি। শাহেদের রাগ যেন আরও বেড়ে গেল। চোখের চাহনি দিয়ে যদি কাউকে মেরে ফেলা যেত, তাহলে সায়ান এতক্ষণে লাশ হয়ে যেত। রুশির হুট করেই হাসি পেল। শাহেদ ওর প্রতি ছোট থেকে ওভার প্রোটেক্টিভ। পাশের বাড়ির ছেলেটা একবার রুশিকে দেখে চোখ মেরেছিল বলে সোজা বাড়ি গিয়ে মাথা ফাটিয়ে দিয়ে এসেছিল। সে কি এলাহি কাণ্ড হয়েছিল সেবার। বাবা বয়ে ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিল। রুশি হাসি দমিয়ে খেতে লাগলো। অনেকদিন পর পরিবারের সাথে একসাথে খেতে বসেছে। সব কিছু যেন পরিপূর্ণ লাগছে। জীবনটা যদি এমন সহজ হতো কতই না ভালো হতো। কিন্তু দিন শেষে তো আবার সে শায়লা নামক মুখোশের আড়ালে লুকিয়ে পড়তে হবে। স্বাভাবিক জীবনটা যেন ঠিক ওর জন্য নয়। এসব যতই মনে পড়ে, সায়ানের প্রতি ঘৃণাটা তত বাড়ে। এই মানুষটার জীবনে না থাকলেও আর 5টা মেয়ের মতো হেসে খেলে জীবনটা পার করত।
ওর একটা সুন্দর সংসার হতো, আর বাচ্চাটাও। রুশি হুট করে মন খারাপ হয়ে যায়। যদি একটা সুযোগ পেত পুরনো দিনগুলোকে ফিরে যাওয়ার, তাহলে সায়ান নামক মানুষটিকেও কখনোই ভালোবাসতো না। চন্দ্রিকা মেয়েটিকে কেমন লাগে তোর? মিসেস প্রিয়ানার হঠাৎ প্রশ্নে রুশি থমকে গেল। নিজের হাতের প্লেটটি ধুয়ে সেলফি রেখে মায়ের দিকে তাকিয়ে বলল, ভালোই তো। মার্জিত, শান্তশিষ্ট, বুঝদার, শিক্ষিত, দেখতেও মাসাল্লাহ সুন্দর, সর্বোপরি খুবই ভালো বলা চলে। মিসেস প্রিয়ানা রুশির জবাবে বেশ সন্তুষ্ট হলেন। মুচকি হেসে বললেন, তোর ভাই যেদিন ওকে নিয়ে এসেছিল সেদিনই আমার খুব ভালো লেগেছে। অন্য কেউ হলে হয়তো শাহিদকে বকতাম, কিংবা মেয়েটিকে ঘরে জায়গা দিতাম না, কিন্তু ওকে দেখে আমার ফেরাতে ইচ্ছে হয়নি। তোর ভাই যদিও খুব চালাক, কিন্তু আমি তোর মা, আমার চোখে ফাঁকি দেওয়া যায় কি এত সহজে? আমি ঠিক বুঝে গেছি তোর ভাই মেয়েটিকে পছন্দ করে, অথচ না মেয়েটিকে বুঝতে দিয়েছে না আমাদের। এমন ভাব করে যেন তার থাকা না থাকাতে কিছুই যায় আসে না, অথচ প্রতিদিন ঠিক নিয়ম করে ওর খোঁজ নেবে। ভাবছি মেয়েটিকে শাহিদের বউ বানিয়ে সারা জীবন রেখে দিব, কেমন হবে? রুশির দীর্ঘশ্বাস ফেলল। ওর মা চন্দ্রিকাকে বেশ করে সেটা শুরু থেকে বুঝে গেছে। শাহিদ সেদিন বলেছিল রুশির মা বাবা হয়তো ওকে তেমনভাবে মিস করবে না, কারণ ও এখন বুঝতে পেরেছে এবার অন্য কারোর মাধ্যমে জানতে পারলে তারা খুব কষ্ট পাবে। রুশি মায়ের হাত ধরে বলল, আম্মু, চন্দ্রিকাকে আমি পূর্ব থেকে চিনি, হয়তো শাহিদও চিনত। ওর এখানে কেউ নেই কথাটা বল, বরং বলতে পারো এখানে থেকেও কেউ নেই। মিসেস প্রিয়ানা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। রুশি কিছুটা মৃদুস্বরে বলল, চন্দ্রিকা সায়না চাচাতো বোন। বিয়ের দিন আমি ওকে দেখেছিলাম একবার। তুমি হয়তো এত মানুষের ভিড়ে খেয়াল করনি। আমি জানি না ও নিজের বাড়ি কেন ছেড়েছে, কিন্তু খান বাড়ির মানুষদের তো চিনো তুমি। বিশেষ বাধ্য না হলে হয়তো নিজের বাড়ি ছাড়তো নাও। শুনেছি সায়ানের চাচা দ্বিতীয় পক্ষের মেয়েও মানুষ, সৎ মেয়ে। সেটা নিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে, তবে মেয়েটি খুব ভালো। শুধুমাত্র খান বাড়ির মেয়ে বলে ওকে গণ্য করো না। রুশি নিজের মায়ের চেহারায় কিছুটা অসন্তোষ দেখতে পেল। খান বাড়ির লোকদের খুব একটা তিনি পছন্দ করেন না, সেই শুরু থেকেই। রুশি মাকে আশ্বস্ত দিয়ে বলল, দেখো আম্মু, তুমি সায়ানকেও খুব পছন্দ করো, এমনকি নিজের ছেলে হিসাবেও মানো, কিন্তু সায়ান তো খান বাড়ির ছেলেই, তাই না? আর 7 বছর আগে থেকে সে আলাদা থাকছে পরিবার থেকে। চন্দ্রিকা হয়তো সেরকম কিছু ফেস করেছিল, তাই পরিবার ছাড়তে বাধ্য হয়েছে। সে খানবাড়ির সদস্য হয়তো, কিন্তু সে কতটা ভালো তা তুমি চোখের সামনে দেখছো। তাই ওকে শুধুমাত্র এই কারণে দূরে ঠেলে দিও না, ও খুব কষ্ট পাবে। মিসেস প্রিয়ানা বুঝদার মতো মাথা নাড়লেন। একজনের জন্য আরেকজনকে দোষারোপ করা খারাপ ভাবা বোকামি। আর চন্দ্রিকা ভালো হওয়া নিয়ে ভালো কথা, এখানে ওর পরিবার কিংবা বংশ নিয়ে চিন্তা করার কিছু নেই। মিসেস প্রিয়ানা রুশির দিকে তাকিয়ে বলল, তোর ভাই সুখে থাকলেই হলো, মা হিসাবে আমার আর কিছু চাওয়ার নেই। রুশি মুচকি হেসে প্লেটগুলো ধুতে লাগলো। কিছুটা চিন্তিত স্বরে বলল, মা তুমি গিয়ে শুয়ে পড়ো, বেশি রাত জাগলে তোমার হাঁটুর ব্যথা বেড়ে যাবে। মিসেস প্রিয়ানা হাত নাড়িয়ে বলল, না, মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমাবো না। কতদিন পর তুই ফিরে এলি, একটু খুশ গল্প করি। রুশি মুচকি হেসে প্লেটগুলো সেলফে তুলে রাখলো, তারপর রান্নাঘর গুছাতে শুরু করলো। মিসেস প্রিয়ানা হঠাৎ করে জিজ্ঞেস করে উঠল, তুই হঠাৎ কোথায় চলে গিয়েছিলি রে রুশি? কাউকে না জানিয়ে আমাদের ছেড়ে, নিজের সংসার ছেড়ে কইছিলি তুই? রুশি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যেখানে ছিলাম খুব ভালো ছিলাম মা। আমি ইচ্ছে করে এই জায়গা ছেড়েছি, তা কিন্তু নয়, আবার অনিচ্ছাকৃত হয়নি ব্যাপারটা। আমি কিছুটা বাধ্য ছিলাম বলতে পারো, এর বেশি কিছু বলতে পারবো না। এখন তো আমি চলে এসেছি, তাই না? মিসেস কিছুটা সময়ের জন্য কথা বলেনি। রুশিও কাজ করতে লাগলো। ও চাইলে সবটা নিজের মাকে বলতে পারতো, কিন্তু বলেনি দুটো কারণে। প্রথমত, ওর মা কষ্ট পাবে এই ভেবেছে। রুশির অসময়ে তিনি পাশে ছিলেন না, ওকে সাহায্য করতে পারেননি। দ্বিতীয়ত, রুশির সায়ানের সাথে ওর সম্পর্ক নষ্ট হোক, সায়ানের সাথে ওর মার রেশারেশির ভাবটা শুরু হোক। নিজের মায়ের সাথে এতটা ক্লোজ দেখে ওর খুব ভালো লেগেছে। রুশি চায় না ওরা সায়ানের তিক্ত সম্পর্কে জের ধরে এতটা মধুর সম্পর্ক নষ্ট হয়ে যাক। যদিও সায়ানকেও খুব ঘৃণা করে, সেটা বলতে আর বাকি নেই। কারণ মায়ের মতো একজন মানুষ তোমাকে হুট করে পর করে দিলে কতটা খারাপ লাগবে সেটা রুশি খুব ভালো করেই জানে। আজও মিসেস রোজিনার চোখের দিকে তাকালে বোঝা যায় তিনি রুশিকে কতটা ঘৃণা করেন। রুশির মা রুশির কাঁধে হাত লাগলো, তারপর নিজের স্বরে বলল, সায়ানের সাথে তোর সম্পর্ক এখন কেমন? তোদের দেখলে তোদের মাঝে দূরত্বটা আমি বুঝতে পারি রুশি। রুশি জবাব দিল না। যেখানে ওদের মাঝে সম্পর্ক নেই সেখানে দূরত্ব তো মুখ্য বিষয়। আর মায়েদের কাছে সকল কিছু বলাও যায় না সরাসরি, কিছু জিনিস হয়তো আড়ালে থাকাই ভালো। রুশির জবাব না পেয়ে মিসেস প্রিয়ানা শান্ত গলায় বললেন, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হওয়া স্বাভাবিক, কিন্তু রীতিমতো হারিয়ে গেছে সে 1 বছরের জন্য। সায়ানের জায়গায় অন্য কোনো ছেলে হলে এতদিন আরেকটা বিয়ে করে ফেলতো, অথচ ঠান্ডা মাথায় তোর খোঁজ করেছে। আমিও তো তোর বাবার সাথে রাগ করতাম, কয়েকবার বাপের বাড়িয়ে চলে গেছি।
কিন্তু আবার সে সংসার করছি না, সম্পর্ক চাইলে তো আর ভাঙা যায় না। এসব ঝগড়ার জন্য নিজের সংসার কেন ছেড়ে যাবি? রুশি মায়ের দিকে তাকিয়ে ভাবল, ওর যেটাকে সামান্য মনমালিন্য ভাবছে তা ঘৃণার পর্যায়ে চলে গেছে। আশায়ন ওর মার কাছে আদর্শ স্বামী হলো ওর কাছে নিছক বেঈমান, যে পুরুষ নিজের স্ত্রীকে রেখে পরকীয়া করতে পারে। আর যাই হোক, তাকে স্বামী ভাবতে নারাজ। বিয়ের সম্পর্কে ভালোবাসা মুখ্য নয়, মুখ্য হচ্ছে বিশ্বাস আর সম্মান। আর সায়ান অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়ে ওদের সম্পর্ককে অসম্মান করেছে। তাই ওদের সম্পর্কটা আর 5টা বিয়ের সম্পর্কের মতো নয়। ওদের সম্পর্ককে আদৌ সম্পর্ক বলা যায় না। তাই আর যাই হোক, রাগ করে বাপের বাড়ি যাওয়ার মতো ঘটনা রুশি করতে পারেনি, বরং হারিয়ে গিয়েছে অনেক দূর। কারণ ও জানতো হারিয়ে গেলে কিছু মানুষ বড্ড খুশি হবে, আর খোঁজ করার প্রশ্নই আসে না। সায়ান আদৌর খোঁজ করেছে কিনা কে জানে। রুশির জবাব না দেয়াতে মিসেস প্রিয়ানা জোর করলেন না। ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা নিজেরাই গুছিয়ে নিবে এমনটাই ভাবল। প্রসঙ্গ পাল্টাতে বলল, সায়ান আমাকে রুহান সম্পর্কে বলেছে। কার ছেলেও? রুশির হঠাৎ করে রাগ চেপে বসল। রুহানকে আপাতত লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সায়ান বলে দিয়েছে। রুশি কড়া গলায় বলল, রুহান আমার সন্তান, আর শুধু আমারই। মিসেস প্রিয়ানা অপ্রস্তুত গলায় বলল, কিন্তু রুশি, সায়ান যে বলল রুহান জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না আম্মু, কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক চেয়ে বড় হয়। আমার আর রুহানের সম্পর্ক তাই। ও আমার সন্তান, আর আজীবন আমার সন্তানই থাকবে। এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, আর না চাই কেউ এই বিষয়ে আলোচনা করুক। মিসেস প্রিয়ানা দমে গেলেন। মেয়েকে এতটা রাখতে কখনো দেখেনি। রুশিকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে সে চাইলেও কাউকে মেরে ফেলতেও পারবে, এতটা রেগে আছে। মিসেস প্রিয়ানা মৃদু গলায় বলল, আজকে যেতেই হবে? অনেক রাত তো হলো, আজ রাতটা না হয় জামাইকে সহ এখানেই থাক। রুশি জোরে জোরে শ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, যেতে হবে আম্মু, থাকতে পারলে থেকে যেতাম। অফিসে অনেক কাজ, তারপর রুহান বাসায় একা আছে, মিনু খালা সামলাতে পারবে কিনা কে জানে। রুশি অবশ্য আজ রাত এখানে থেকে যেত, কিন্তু এখানে থাকলে সায়ান যেহেতু আছে, ওদের এক রুমেই থাকতে হবে, যা ওর দ্বারা সম্ভব নয়। তাই ওকে যেতেই হবে। রুশিকে কিছু একটা ভাবতে দেখে ওর মা বলল, চলে যেহেতু যাবে এখনই তাহলে বেরিয়ে যা, না হয় পরে রাত হয়ে যাবে। রুহানকে একদিন নিয়ে আসিস। আমার নাতিকেও দেখতে বুঝে ইচ্ছে করে না? রুশি মুচকি হেসে মাথা নাড়ল। রেডি হয়ে সায়ানের সাথে বেরিয়ে পড়ল। যদিও ইচ্ছে ছিল না, কিন্তু মায়ের সামনে না করতে পারেনি। আর যাই হোক, তার মুখের হাসিটা রাখার জন্য হলেও রুশি এতটুকু করতে পারে। চাঁদের আবছা আলো ছাদে মৃদুটু আলোকিত হয়ে আছে। পিছনে একজন খুক খুক করে কেসে উঠতে শাহেদ এক নজর দেখল। সিগারেট সরিয়ে হাতে ধরে রাখতে ফেলল না। পাশের মানুষটিকে হঠাৎ বলতে শুনল, চাশমিশ, তুমি সিগারেট খাও? শাহেদ চন্দ্রিকের দিকে তাকিয়ে বলল, কেন, সিগারেট খাওয়া অপরাধ? প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন পেয়ে চন্দ্রিকা অসন্তুষ্ট হলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমার দৃষ্টিতে তো ঘোর অপরাধ। যেসব ছেলেরা সিগারেট খায় তাদের আমার একদম পছন্দ না। আমি কিন্তু আমাকে পছন্দ করতে বলিনি। চন্দ্রিকা চুপ হয়ে গেল। শাহেদ না বললেও নিজেকে সামলে রাখতে পারল কই, কিন্তু সেটা শাহেদকে জানতে দেওয়া জরুরি নয়। চন্দ্রিকা আকাশের দিকে চেয়ে বলল, স্যাকা খাইছ? শাহেদ পাল্টা বলল, না তো। কেন মনে হয় এমনটা? চন্দ্রিকা চোখ বড় বড় করে বলল, জানো না, যেসব ছেলেরা স্যাকা খায় তারাই তো সিগারেটের নেশায় ডুবে থাকে। তুমি যদি স্যাকা নাই খাও তাহলে কোন দুঃখে এসব গিলছ? দুঃখেই তো সিগারেট খেতে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে? তাছাড়া আমি সুখেই আছি, সুখেই খাচ্ছি। চন্দ্রিকা ছোট ছোট করে বলল, সুখে কেউ বুঝি এমন করে? শাহেদ চুলগুলো ব্রাকবাস করতে করতে বলল, আমি তো করি। এই যে দেখো, নিচে বুবু আর মা আমার বিয়ের কথা নিয়ে আলোচনা করছে, সেই খুঁজতে সিগারেট খাচ্ছি, মানে তোমার বাসায় গিলছি। চন্দ্রিকার মুখের হাসিটা গায়েব হয়ে গেল। আকাশ মানে চেয়ে রইল। যদিও মন খারাপ করা ঠিক নয়, কিন্তু নিজেকে সামলাতে পারছে না। চন্দ্রিকার মুখের দিকে তাকিয়ে শাহেদ হাসল, তারপর মৃদু স্বরে বলল, আরও মুখ্যভাবে বলতে গেলে তোমার আর আমার বিয়ের আলোচনা করছিল। আমার মায়ের কি জাদু করলে বলো তো, একেবারে তোমাকে সারা জীবন রেখে দিতে চাইছে। চন্দ্রিকা চোখ বড় বড় করে তাকালো। তা দেখে শাহেদ হুট করে বলল, যদি এমন কিছু হয় তুমি রাজি হবে? চন্দ্রিকা অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে বলল, হুম। চন্দ্রি, আমাকে বিয়ে করতে বললে তুমি রাজি হবে? চন্দ্রিকা মুখ ফিরিয়ে নিল। হ্যাঁ বলার ইচ্ছে থাকলেও মুখ ফুটে কিছু বলল না, সাহস করে উঠতে পারল না। শাহেদ নিশ্চুপতা ভেঙে আবারও বলল, এখনই জবাব দিতে হবে না, ভেবে জবাব দিও। তবে এইটুকু ভরসা দিতে পারি, আমি আমার বউয়ের কাউকে একটা আঙ্গুলও ছোঁয়াতে দিব না, সে তোমার মাই হোক না কেন। আমার জিনিস আমি খুব ভালো করে আগলে রাখতে জানি। চন্দ্রিকা কিছু বলল না, এক প্রকার দ্বিধায় ভুগছে বলা যায়। যাওয়ার পূর্বে সায়ান খুব কড়াভাবে না করে গেছে শাহেদ থেকে দূরে থাকতে, কিন্তু আদৌ কি দূরে থাকতে পারছে?
সায়ান আর শাহিদের মাঝে দ্বন্দ্ব, মাঝে দুই পরিবারের দ্বন্দ্ব। এমনিতে রুশিকে নিয়ে অনেক কিছু হচ্ছে পরিবারে, সেখানে শাহিদকে নিজের জীবনসঙ্গী বানানো কি আদৌ যৌক্তিক? পরক্ষণে ভাবলো ও তো পরিবার ছেড়ে দিয়েছে বহুদিন, তাদের কথা ভেবে কি হবে। চন্দ্রিকে বিষয়টি নিয়ে গভীর ভাবছে। তোমাকে ফিরে পাওয়ার আজ প্রায় 3 মাস চলছে, কিন্তু আমি তোমাকে পেয়েও পাইনি। আমি শুরু থেকে ভেবেছি তোমাকে জোর করব না, তোমার যখন মনে হবে সবটা বলা দরকার তখন নিজে থেকেই বলবে। কিন্তু আমি আমার ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি রুশি। এই দূরত্ব, ধোঁয়াশা আর কিছু না বলা কথা, আমি এসব সহ্য করতে পারছি না। আমি জানি না বিষয়টা তোমার উপর একেবারে চাপিয়ে দেওয়ার মতো কিনা, কিন্তু আমি চাই তুমি সবটা বলো। আমিও কথা বলতে আমাদের নিয়ে, তোমাকে অনেক কথা বলার আছে আমার। এভাবে কোনো কিছুকে অ্যাভয়েড করে সমস্যা সমাধান সম্ভব নয়। আমি চাই আমরা সামনাসামনি কথা বলি, আশা করছি তুমি আসবে। মেসেঞ্জারে মেসেজটি এ পর্যন্ত কয়েকবার পড়ছে রুশি, কিন্তু এর আসল অর্থ বুঝে উঠতে পারছে না। আদৌ ওদের মাঝে কথা বলার মতো কিছু আছে কিনা তা নিয়ে বেশ সন্দিহান ও। সায়ান এখনও ওর ক্লিয়ার ইন্টেনশন ধরতে পারছে কিনা তাও বেশ ভেবাচ্ছে ওকে। ও সিইও হওয়ার পর থেকে খান গ্রুপের উপর পার্সিয়াল অ্যাটাক করে গেছে, কিন্তু সায়ান তা নিয়ে কোনো প্রকার পদক্ষেপ না নেওয়ায় রুশি দমে গিয়েছে। বর্তমানে ও সায়ানের সাথে কোনোরূপ সম্পর্ক রাখতে চায় না। যদিও রুশির পরিচয় জানার পর সায়ান ওকে জেলে দিবে এমন ব্যবহারই আশা করছিল, আর তা নিয়ে ব্যাকআপ প্ল্যানও ছিল, কিন্তু তার কিছু হয়নি। তাই এটাও বুঝে গেছে সায়ান পূর্বের মতে ওকে জেলে পাঠানোর চিন্তা করছে না, বরং তার মাথায় অন্য কিছু চলছে। সায়ানের কোনো প্রশ্ন না করা আর এই কয়েক মাসের ভালো ব্যবহার ওকে বেশ ভাবিয়েছে। সায়ান হুট করে ওকে ভালোবাসে কিংবা ওকে বউ হিসাবে মেনে নিয়েছে, বিষয়টা নিতান্তই হাস্যকর ওর কাছে। যে মানুষ 2 বছরের সম্পর্কে এক বিন্দু দয়া পর্যন্ত দেখায়নি, সে হুট করে ভালোবাসতে পারে না। সায়ান অন্য কিছু ভাবছে সেও জানে, কিন্তু ধরতে পারছে না। সায়ানের মতো ঠান্ডা মাথার খেলোয়াড় বিশেষ কিছু ভাবছে তাও জানে। রুশি চেয়ারে হেলান দিয়ে বসলো, মোবাইল বের করে সরাসরি সায়ানকে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। রুশি কয়েকবার চেষ্টা করেও থেমে গেল। বিষয়টা ইচ্ছাকৃত কিনা তা নিয়েও ভাবছে। সায়ান আসলে কী চায় ওর কাছে, হুট করে কেন কথা বলতে চাইছে। সায়ানের সাথে শেষবার দেখা হওয়ার আজ প্রায় 17 দিন চলছে, কিন্তু সায়ান একেবারের জন্যও সামনে আসেনি। মিনু খালা থেকে শুনেছে প্রায় রুহানের সাথে দেখা করতে যায়, কিন্তু অল্প কিছুক্ষণ থেকে আবারও ফিরে যায়। সায়ানের লুকোচাপার বিষয়টা নিয়ে বেশ ভাবছেও, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না। কোথাও একটা রুশির মনে হচ্ছে সায়ানের সাথে ঠান্ডা মাথায় কথা বলা উচিত, হয়তো এতে কোনো এক পর্যায়ে বিষয়টা পৌঁছাবে তাদের মাঝে। কিন্তু সমস্যাটা হচ্ছে ও সায়ানকে বিশ্বাস করতে পারছে না। আগের মতো টান অনুভব করে না বলেই হয়তো বিশ্বাসটাও ফিকে হয়ে গেছে। সায়ানের লেখাও বিশ্বাস করতে পারছে না। আদৌ সায়ানের দেওয়া ঠিকানায় যাওয়া উচিত হবে কিনা। 3.5 বছর পূর্বে সেই দিনের কথা ভাবলেও শির দ্বারা কেঁপে ওঠে, কিন্তু সায়ান ওকে সেই একই স্থানে যেতে বলেছে। রুশি দীর্ঘশ্বাস ফেলে শাহিদকে ফোন দিল, কিন্তু কিছু একটা ভেবে কেটে দিল। মিস্টার শাহিন যেহেতু অসুস্থ, তাই ওকে কোম্পানির এখন শাহেদ সামলাচ্ছে। যদিও আগের মতো সে অবস্থায় নেই, কিন্তু শাহিদ চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না। রুশি ভাবলো ওর ভাই কাজে ব্যস্ত থাকতে পারে, তার ডিস্টার্ব না করাই ভালো। রুশি নিজেকে খুব সামলে ঈশানকে ফোন করলো। সেদিনের পর থেকে ইনান আর ওর মাঝে দূরত্ব অনেক বেড়ে গেছে। প্রয়োজন ব্যতীত আগের মতো বন্ধু হিসাবে কথা বলা আর হয় না। যদিও ঋষি ইনানের প্রতি খুব কৃতজ্ঞ, কিন্তু তাই বলে ইনানের মতো চলা ওর পক্ষে সম্ভব নয়। চৌধুরী গ্রুপ ছেড়ে দেওয়ার কথা রুশি বেশ কয়েকবার ভেবেছে, কিন্তু এই মুহূর্তে ছাড়তে পারছে না। ইনানের কথা শব্দে হঠাৎই বাস্তবে ফিরে আসলো রুশি। গলা খাঁকড়ে দিয়ে কিছুটা সংকোচ নিয়ে বলে উঠল, কিছু কথা ছিল ইনান, আমি বিরক্ত করলাম তোমায়? ইনান শোয়া থেকে উঠে বসে বলল, না তেমন কিছু নয়। কিছু দরকার ছিল? ইনানের কণ্ঠে কিছুটা কষ্ট খুঁজে পেল রুশি। প্রয়োজন ব্যতীত রুশি ফোন করেনি ওকে। বিষয়টা ভাবতে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সায়ান আমাকে ওর সাথে দেখা করতে বলেছে। ও আমাদের মধ্যকার বিষয় নিয়ে কথা বলতে চাই। তুমি তো জানোই ও আমার বিষয়টা জেনে গেছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। এখন আমি ওর সাথে দেখা করতে যাব কিনা বুঝতে পারছি না। বন্ধু হিসাবে তোমার সাজেশন চাচ্ছি। ইনান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কি আদৌ তোমার বন্ধু রুশি? রুশি কোনো জবাব দিল না। আদৌ ইনানকেও বন্ধু ভাবে কিনা ও জানে না, তবে ইনানকেও ব্যবহার করছে এটাও জানে। রুশি শব্দ না পেয়ে ইনান হালকা হাসলো, তারপর বলল, জবাব দেওয়ার প্রয়োজন নেই। আমার জবাবটা হয়তো অলরেডি জানা হয়ে গেছে। যাই হোক, একটা প্রশ্ন করা ছিল, তুমি কি আদৌ লন্ডন ফিরে আসতে চাও? রুশি অপ্রস্তুত হয়ে গেল। যদিও নিজের লক্ষ্য হাসিলের পর ও লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আর মন টানছে না। ও মন থেকে সে বিনদেশে আর ফিরে যেতে চাই না। রুশি শব্দ না পেয়ে ইনান দীর্ঘশ্বাস ফেলল, তারপর মৃদু স্বরে বলল, রুহানের কাজটারই আমি তোমার কাছে শিফট করে দিয়েছি। পেপারস হয়তো পৌঁছে যাব 2-1 দিনের মাঝে। রুহানের খেয়াল রেখো। রুশির মন খারাপ হয়ে গেল। কথার মাঝে বিদায় শব্দটিও ওর কোনো কালেই পছন্দ নয়।
কিন্তু আজ ইনানের কথা শুনে মনে হচ্ছে ওর অনেক দূরে চলে যেতে চাচ্ছে। ওদের মাঝে হয়তো আর কোনো কথা হবে না। কিছুক্ষণের নিঃশব্দতা ভেঙে ইনান বলল, সায়ানের বিষয়ে আমার কিছু বলার নেই রুশি। আমি জানি তোমার মন অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। লিসেন টু ইউর হার্ট। বলে ইনান খট করে ফোনটা কেটে দিল। রুশি ফোন কানে থেকে নামিয়ে আকাশের দিকে তাকালো। শুধুমাত্র ওই জানে ইনানের প্রতিও কতটা কৃতজ্ঞ। রুশি নিজের ড্রেস চেঞ্জ করে নিল। ঘড়িতে এখন 3টে বাজে। সায়ানের দেওয়া ঠিকানায় যেতে প্রায় 4:30 বেজে যাবে। সায়ান হয়তো ওয়েট করে থাকবে ওর জন্য। রুশি সে স্থানে পৌঁছে গাড়ি থেকে বের হলো। আসার সময় মিনু খালাকে ফোন করে জানিয়ে দিয়েছে ফিরতে লেট হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:19। রুশি জায়গাটা দেখতে লাগলো। শহর থেকে কিছুটা দূরে সায়ানদের ফ্ল্যাটটি অবস্থিত, যার কনস্ট্রাকশন কাজ এখনও শেষ হয়নি। বলতে গেলে আজ 3.5 বছর ধরেই একই অবস্থায় আছে। রুশি কয়েকবার ডোক গিলল। কিছু ঝাপসা স্মৃতি মনে পড়ে গেল, আর সাথে কিছু শব্দ, যেন কেউ একজন ওকে কিছু একটা বলছে। কিন্তু রুশি কিছুই মনে করতে পারছে না। রুশি চোখ বন্ধ করে ফেলল। ও আজও ওই রাতে কী হয়েছিল তার কিছু মনে করতে পারছে না। শুধু এটুকু মনে পড়ে যে ওর হুঁশ ফেরার পর নিজের হাতে রক্তমাখা কিছু একটা ছিল, আর সামনে একটা লাশ। কিন্তু ভয়ে এই নিয়ে কারোর সাথে আলোচনা করার সাহস পায়নি। সায়ানের সাথেও না। কি হয়েছে ও কিছুই জানে না। রুশির মনে হলো সায়ান হয়তো ওর সাথে নিজের বাবার বিষয়ে কথা বলতে চায়, তাই এই স্থানে ইনভাইট করেছে। রুশি মনে মনে সিদ্ধান্ত নিল ও আজ সায়ানকে বলবে এই বিষয়টা সম্পর্কে। কিছু ও জানে না আর না কিছু মনে আছে। আদৌ সায়ান বিশ্বাস করবে কিনা তা নিয়ে কথা হচ্ছে। রুশি ভিতরে যেতে দেখলো শুধুমাত্র ওই ফ্ল্যাটটি খুব সুন্দরভাবে করা। আগের মতো শুধু ইট দিয়ে গাঁথা নয়, বরং সিমেন্ট দিয়ে বাদাই করার সাথে লাইট ব্লু রঙের পেন্ট। রুশি কীভাবে যেন লক ঘোরালো, আর অদ্ভুতভাবে দরজা খুলে গেল। রুশি নিজের হাতের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বেশ অভ্যাসগত মনে হলো ওর কাছে, কিন্তু আদৌ কি এমন করেছে কখনো? রুশি একবার ফিরে যাওয়ার কথা ভাবলো, কিন্তু পরক্ষণে ভাবলো সায়ান ভিতরে আছে, তাই হয়তো দরজা খোলা। রুশি ভিতরে ঢুকতে খুব সুন্দর সাজানো গোছানো ড্রয়িং রুম দেখল। রুশি সামনে এগিয়ে হালকা বেড়ানো দরজা রুমে ঢুকলো, আর মৃদু স্বরে ডাকলো, সায়ান। কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। কিছুটা ভয় পেয়ে বলল, এটা কিন্তু একদমই মজার বিষয় নয় সায়ান। যদি কোনো প্র্যাঙ্ক করার ইচ্ছে থাকে তাহলে এখনই বাদ দিন। আমি সিরিয়াস বিষয়ে কথা বলতে এসেছি। কিন্তু কোনো শব্দ আসলো না। রুশি দ্রুত পায়ে পুরো কামরা চেক করে নিল, কিন্তু সায়ান সেখানে ছিল না। রুশি ভাবল সায়ান হয়তো এখানে এসে পৌঁছায়নি, তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাটের উপর বসলো। হুট করে মাথায় হালকা চক্কর দিয়ে উঠল। রুশি চোখ বন্ধ করে ফেলল। লাঞ্চ না করায় হয়তো এমনটা হচ্ছে ভেবেই বসে রইল। কিছু একটা মনে হতে রুশি চোখ খুলে ফেলল। ও আসার সময় দরজা খোলা ছিল। সায়ান ভিতরে না থাকলে দরজা খোলা কেন থাকবে? রুশি দ্রুত দাঁড়িয়ে পড়ল। যদিও নিজেকে খুব স্ট্রং দেখায়, কিন্তু ও সবচেয়ে বেশি সেন্সিটিভ। সব কিছু সহ্য করতে পারে না। অল্পতেই প্যানিক হয়ে যায় আর হাত পা কাঁপতে থাকে। রুশি মেন ডোরের সামনে এসে বুঝতে পারলো সেটা বাহির থেকে লক করা। রুশি পায়ে আর শক্তি পেল না। দপ করে বসে পড়ল দরজার পাশে। শরীর ঘামছে ভয়ে। হুট করে কেউ একজন বলে উঠল, আমাকে চিনতে পারছো রুশানি আনাম, ওরফে শায়লা চৌধুরী। ও বুঝতে পারছে মানুষটি বাহিরে দাঁড়ানো, ঠিক দরজার বাহিরে ওর পাঁচটায়। দরজা খুললেই দেখা যাবে তার চেহারা কিংবা তার বীভৎস হাসি। রুশির হাত পা কাঁপতে লাগলো। যেটা কেউ পাচ্ছে সেটা ওর সামনে এতগুলো দিন পর আসবে ও ভাবতে পারেনি। সেই পরিচিত কণ্ঠ। রুশি প্রায় অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। ও চোখ বন্ধ করতেও ভয় পেতে লাগলো। সেই দিনের ঘটনাগুলো চোখের সামনে পারছে। ওর হলুদ ছিল সেদিন, গায়ে হলুদ শাড়ি, গহনা, রাঙা ঠোঁটার, মুখে চড়া হাসি। কত খুশি ছিল ও সেদিন। কিন্তু এক মুহূর্তে সব কিছু কেমন যেন হয়ে গেল। রুশি আর ভাবতে পারছে না। অপর পাশ থেকে সেই মানুষটি মৃদু স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার খারাপ চাই না। রুশি ভয়কে চেপে কাঁপা স্বরেই বলল, কে কে তুমি? আমার থেকে কী চাও তুমি? সে ব্যক্তিটি হাসল। তারপর বলল, ওই যে বললাম তোমার ভালো চাই। দেখো, তোমার পরিচয় সম্পর্কে আমি সবটাই কিন্তু জানি, আর আমি জেনেছি কিভাবে সেটা তুমি হয়তো বুঝে গিয়েছো, তাই না? রুশি নিজের ফোন শক্ত করে চেপে ধরল। সায়ান বলেছে তোমাকে? অপর পাশ থেকে কোনো জবাব এলো না। ওর পরিচয় সম্পর্কে মাত্র কয়েকজন জানে, আর যারা জানে তাদের কেউ রিভিল করার মতো নয়, একমাত্র সায়ান ছাড়া। তাছাড়া আজকে এই স্থানে সায়ান ওকে আসতে বলেছে। তাহলে এর অর্থ কী দাঁড়ায়? রুশি কিছুটা কাঁপা গলায় বলল, আপনার সাথে সায়ানের কিসের শত্রুতা, আর আপনি কি চান আমার কাছে বলুন তো? লোকটি গম্ভীর কণ্ঠে বলল, আমি সায়ানের শত্রু নই, কিন্তু আবার বন্ধুও নই। বলতে পারো সায়ানকে আমার পছন্দ নয়,
কিন্তু তোমাকে আমার বেশ পছন্দ। বলে কিছুটা হাসল সে। রুশির গায়ে কাঁটা দিয়ে উঠল। এতটা কৃপি হাসিও প্রথমবার শুনেছে। লোকটার হাসিতে আলাদা রকম একটা ভয় কাজ করে। খুব শান্তভাবে কথাটা বললেও তাতে যেন কারোই আত্মা কেঁপে উঠবে। রুশি নিজেকে সামলে নিয়ে বলল, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। উই আর নট রিলেটেড। তাই আমাকে দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। রুশি কথাটা বলে পরক্ষণে ভাবল, রুশির পরিচয় সায়ান লোকটাকে বলেছে, আর ওকে এখানে সেই ডেকেছে। তাহলে সায়ানের সাথে লোকটার আদৌ কোনো শত্রুতা কি করে হতে পারে? ওকে দিয়ে আর যাই হোক না কেন, সায়ানকে সে ভয় দেখানোর প্রশ্নই আসে না। যেখানে সায়ান নিজে ওর হাতে তুলে দিয়েছে ওকে, এক প্রকার। বিষয়টা অন্য কিছু। হয়তো ওকে ব্যবহার করে কিছু করতে চাইছে, হয়তো লোকটির কাছেও ইম্পর্ট্যান্ট। অপর পাশের লোকটি কিছুক্ষণ পরেই বলল, সায়ানকে ভয় দেখানোর মানেই হয় না। ও ভয় পেলে কি আর তুমি আমার কাছে থাকতে? তুমি কি এমন কেউ যাতে সায়ান হারাতে ভয় পায়? রুশি জবাব দিতে পারল না। ও সায়ানের কাছে কোনো কালেই গুরুত্বপূর্ণ কেউ ছিল না, তাই হারানোর ভয় পাওয়া তো প্রশ্নই আসে না। রুশি অপর পাশ থেকে লোকটির কথা শুনতে পেল, তুমি হয়তো জানো তিয়াশা সায়ানের সন্তানের মা, আর নিজের সন্তানের জন্য হলেও সায়ান তিয়াশাকে তার চাই। সন্তানের মাকে কি আর ফেলে দেওয়া সম্ভব? আর সেই অনুযায়ী সায়ান তোমার পরিচয় আমাকে বলেছে, কারণ তিয়াশার খোঁজ শুধুমাত্র আমি জানি। তাই কিছুটা গিভ অ্যান্ড টেক ডিল। রুশি আবার সকল প্রশ্নের জবাব পেয়ে গেল। সায়ানের সকল ভালো ব্যবহার আর পরিচয় লুকানো, কারণ সায়ান তিয়াশাকে খুঁজে বেড়াচ্ছিল। আর তাকে যেহেতু পায়নি, তাই রুশিকে দিয়ে তিয়াশাকে উদ্ধার করার প্ল্যান করেছিল, কারণ রুশিকে দিয়ে তিয়াশাকে উদ্ধার করা সম্ভব। সেটা জানতে বলেই সায়ান এতদিন এত দয়া দেখাচ্ছিল তার উপর। আর এইসব হাজব্যান্ড ওয়াইফের কথা সব কিছু আসলে নাটক ছিল। এত নিখুঁত অভিনয়, অথচ রুশি অনেক কিছুকে সত্যি ভাবার ভুল করে বসেছিল। কিন্তু রুশি কি করে ভুলে গেল এই সায়ান ওদের কোম্পানিকে 1 মাসের মাথায় রাস্তায় নামিয়ে দিয়েছিল অলমোস্ট, অথচ ওর বাবা মায়ের সাথে তার সবচেয়ে ভালো সম্পর্ক। সায়ানকে তারা নিজের সন্তানের চোখেই দেখে, অথচ সায়ান কি না রুশির কাছ থেকে বদলা নেওয়ার জন্য ওর বাবা মাকেও ছাড়ল না। লোকটি যেন রুশির ভাবনাগুলো পড়তে পারল। সে কিছুক্ষণ হেসে আবারও গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমার কাছে দুটো অপশন আছে, হয়তো জেলে যাও, আর নয়তো দ্বিতীয়ত। রুশি খুব দ্রুত বলল, দ্বিতীয় অপশন? লোকটি হু হু করে হেসে ওঠে, তারপরে বলল, তোমার কাছ থেকে বুদ্ধিমানের মতোই জবাব আশা করেছিলাম আমি। নো ওল্ডার, তোমার পরিচয় জানতে আমাদের এত সময় লেগেছে। নিজেকে হসপিটালের বিছানায় আবিষ্কার করল রুশি। মাথায় অসম্ভব ব্যথা করছে। রুশি উঠে বসতে নিলে কেউ একজন ধরে বসলো আর চিন্তিত গলায় বলল, বুবু ঠিক আছো? রুশি মাথা নাড়ল, তারপর ক্লান্ত স্বরে বলল, আমি এখানে কেন? শাহেদ অবাক কণ্ঠে বলল, তুমি তো আমাকে মেসেজ করে ঠিকানা দিয়ে বললে তোমাকে এসে পিক আপ করতে, কিন্তু বুবু ওই নির্জন কনস্ট্রাকশন এরিয়ায় তুমি কি করেছিলে? রুশি মাথা চেপে ধরে বলল, আমার আর রুহানের জন্য ফ্লাইট বুক করে দিবি? আমরা এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই। বাবা মাকে আপাতত জানানোর কোনো প্রয়োজন নেই, আমি গন্তব্য পৌঁছে তাদেরকে জানিয়ে দিব। শাহেদ রুশির কথা শুনে 2 মিনিট চুপ থেকেই বলল, তুমি হঠাৎ করে কোথাও চলে যেতে চাও কেন? আর বললে না যে তুমি ওর স্থানে কী করেছিলে? ওটা সায়ান জামিল খানের। রুশি দ্রুত স্বরে বলল, আমি রেস্ট নিতে চাই সায়ান, তুই একটু বাহিরে যা। শাহেদ রুশির অবস্থা দেখে আর কোনো কথা বাড়ালো না। কিছু একটা বলতে গিয়েও সে থেমে গেল। শাহেদে বাহিরে যেতেই রুশি নিজের ফোনটা খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। নিজের চোয়াল শক্ত করে কিছুক্ষণ সে বসে রইল, তারপর অক্ষরে অক্ষরে টাইপ করলো, তুমি যা করতে চেয়েছিলে সেটাই করো। আমি চাই সায়ান জামিল খান প্রতিদিন কষ্ট পাক, যেমনটা আমি পেয়েছিলাম। সো হিম নো মার্সি। রুশি ফোন শক্ত করে চেপে ধরে রইল। শব্দগুলো লেখার পর ওর হৃদয় যেন কতটা পড়ছে সেটা শুধু ওই জানে। জীবনটা এত কঠিন না হলেও তো পারত। ওর চারদিকে নিকুশ আদার ছাড়া আর কিছুই ঠাউরে পড়ছে না। জীবন যেখানে শুরু হয়েছিল সেখানেই থেমে গিয়েছে মনে হচ্ছে। প্রতিশোধ নেওয়ার আনন্দের চেয়ে কষ্টই যেন বেশি অনুভূত হচ্ছে। কেন সে খুশি হতে পারছে না? ঘড়ির কাঁটা তার নিজের গতিতে চলতে থাকে। দেখতে দেখতে কেটে যায় কিছুদিন, তারপর কিছু মাস গড়িয়ে বছর।
তারপর 2 বছর, সময়গুলো যেন খুব দ্রুত চলে যায়। অভিমানিনী কিশোরীর ন্যায় আর ফিরে তাকানো হয় না। মনে হয় এই তো সেদিন আমার ঠিকানা ছিল অন্য কোথাও, অথচ আজ আমি অন্য কুলের বাসিন্দা। কথাগুলো লিখেই রুশি থামল। কলমটি ডায়েরির বাজে রেখে তারিখটা খুব গভীরভাবে দেখল। 9 মার্চ। রুশি কয়েকবার সেই তারিখের স্থানে হাত বুলালো, তারপর ডায়েরি বন্ধ করে রেখে টেবিলে রেখে দিল। আজ সায়ানের রিলিজ ডেট। আজ থেকে প্রায় 2 বছর পূর্বে এই দিনটাই সায়ানের কারা জীবনের প্রথম দিন ছিল। রুশি সেই একটি ফোন কলে মুহূর্তে সায়ানের জীবন বদলে গিয়েছিল। সেই ফ্রড কেসে খুব জটিলভাবে ফেঁসে গিয়েছিল সায়ান। যদিও সায়ানের পাওয়ার অনুযায়ী অনেক পূর্বে জামিন পাওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে সায়ান তেমন কিছুই করেনি, বরং সম্পূর্ণ সাজা মাথা পেতে নিয়েছে। এতে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও পদ তার অনুপস্থিতিতে অন্য কাউকে বসানো হয়েছে। কিন্তু মিডিয়ায় এমন কোনো সংবাদ নেই। তারা হয়তো সায়ানের নিখোঁজ হওয়া সম্পর্কে কিছুই জানে না। রুশি এমনটা চায়নি। ও চেয়েছিল সায়ান ওর মতোই কিছুদিন জেলে থাকুক, কারণ খান গ্রুপের পাওয়ার অনুযায়ী তারা সায়ানকে খুব বেশি দিন জেলের পিছনে থাকতে দিবে না। কিন্তু তার কিছুই হয়নি। রুশি নিজের ফোন হাতে নিয়ে গ্যালারিতে ঢুকলো। খুব পুরনো কিছু ছবি খুঁজে বের করে দেখতে লাগলো। ছবিগুলো প্রায় 9 বছরের পুরনো। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে সেগুলো খুব যত্ন সহকারে লুকিয়ে তোলা। সায়ানকে যখন স্টক করতো তখনকার ছবি এগুলো, যেখানে সায়ানকে খুব নওজোয়ান দেখাচ্ছে। ছবিগুলো রুশি বেশ কয়েকবার ডিলিট করতে চেয়েও করেনি, এমনকি ফোন বদলানোর পরও ছবিগুলো রেখে দিয়েছে। রুশি কিছুক্ষণ ছবিগুলো দেখে ফোন হঠাৎ করে চেপে ধরল। কাফা কণ্ঠে বিড়বিড় করে বলল, আই অ্যাম সরি। আমি জানি আমি বড্ড স্বার্থপরের মতো কাজগুলো করেছি, কিন্তু আই হ্যাড নো অপশান। আমি বাধ্য ছিলাম। রুশির চোখ থেকে দুফোঁটা জল গড়ালো, শরীর মৃদু কেঁপে উঠল। তখনই পিছন থেকে কেউ চিৎকার করে বলল, মমি। আমি আজকে লিয়ামকে ফাইতে হালিয়ে দিছি, তাই ও খুব রাগ করেছে। ওকে বলে দাও না উই আর ফ্রেন্ডস। বলে রুশিকে টেনে নিয়ে নিচে যেতে শুরু করলো। রুশি এক হাতে নিজের চোখের পানি মুছে রুহানের সাথে চলতে শুরু করলো। রুহান খুব দ্রুত দৌড়াচ্ছে দেখে চিন্তিত স্বরে বলল, রুহান আস্তে পড়ে যাবে বাবা, আসো মমি তোমাকে কোলে নেই। কিন্তু কে শুনে কার কথা। রুহান এক ছুটে নিচের গ্রাউন্ডে চলে আসলো। রুশি আসতে দেখে দূরের দোলনায় একটা পিচ্ছি ছেলে বসে আছে মন খারাপ করে। তার গায়ে হালকা কিছু কাদা লেগে আছে। রুশি বুঝতে পারলো রুহান সত্যিই মারামারি করেছে। রুশি হাঁটু গেড়ে বসে পড়ল। ডিড ইউ গেট হার্ট? উই আর সো সরি বেবি। রুহান কাম হেয়ার, সে সরি টু লিয়াম। রোহান গুটিসুটি পায়ে এগিয়ে আসলো, তারপর কিছুটা মাথা নিচু করে বলল, সরি লিয়াম। লিয়াম কিছু না বলে রুহামকে খপ করে জড়িয়ে ধরল। তারপর আবার দুজনে হাসি খুশি করে খেলতে লাগলো যেন একটু আগে কিছুই হয়নি। রুশি দীর্ঘশ্বাস ফেলল। একটা ছোট্ট সরিতে যদি বড়দের মাঝে সব কিছু শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। রুশি পাশের একটা বেঞ্চে বসে রুহানকে বসে দেখতে লাগলো। রুহানের বয়স 2 বছর 10 মাস চলে, কিন্তু বয়সের তুলনায় ওর গ্রোথ বেশ ভালো। হয়তো ওর বাবা মা দুজনেই বেশ লম্বাটে ছিল তাই। রুশির হুট করে মন খারাপ হয়ে গেল। আজ ওর সন্তান বেঁচে থাকলেও হয়তো এতটাই সুন্দর হতো। রুশির প্রেগন্যান্সি তখন 3 মাস চলে। লন্ডনে গিয়েছিল প্রায় 22 দিন। হুট করে পেটে প্রচণ্ড পেইনের কারণে অজ্ঞান হয়ে যায়, আর ওর যখন হুঁশ আসে তখন জানতে পারে ওর মিসক্যারেজ হয়ে গেছে। সিভিয়ার ডিপ্রেশন আর খাবারের অনিয়মের কারণে শরীর বেশি দুর্বল হয়ে গিয়েছিল, তাই বেবি সারভাইভ করতে পারেনি। রুশি তখন উম্মাদের মতো অবস্থা। নিজেকে প্রচণ্ড তুচ্ছ আর মূল্যহীন মনে হতে থাকলো ওর। মনে হতে থাকে বেঁচে থাকার কোনো আশাই নেই। ডাক্তার দেখানোর পর জানা যায় রুশির সিপেক্টিভ ডিসঅর্ডার হয়েছে। অতীব ডিপ্রেশন এবং একা থাকার ফলে তার এই অবস্থা। ইনানের ভাষ্যমতে রুশি প্রায় 3 থেকে 4 বার সুইসাইড করার চেষ্টা চালায়, কিন্তু সক্ষম হয়নি। রুশি বেঁচে থাকার সকল আশাই হারিয়ে ফেলেছিল। ইনান অবস্থা বেগতিক দেখে স্থানীয় অরফানেজ থেকে একটা বাচ্চা নিজের নামে নিয়ে অ্যাডপ্ট করে। সেই সময় বাচ্চাটির বয়স ছিল 10 দিন। বাচ্চাটিকে রুশির কোলে তুলে দিতে রুশি একদম শান্ত হয়ে যায়। নিজের বেবি হিসেবে বড় করতে থাকে। নাম দেয় রুহান। যদিও রুহানের আসল নাম ছিল সেবাস্টিয়ান অ্যান্ডারসন, কিন্তু এখন শুধুমাত্র রুশির রুহান। প্রায় 6 মাস পর্যন্ত রুশি রুহানকে নিজের ছেলেই ভাবত, কিন্তু ধীরে ধীরে সুস্থ হওয়ার পর সব কিছু বুঝতে পারে। কিন্তু এরপর থেকে রুশি নিজের রাগকে কন্ট্রোলে আনতে পারেনি। রাগ উঠলে কী করে ফেলে নিজেও জানে না। ইদানিং সে সমস্যাটা খুব প্রখর হয়ে দাঁড়িয়েছে। নতুন দেশ, নতুন মানুষের ভিড়ে রুশি সেই ঠিক আগের মানুষটি রয়ে গেল, একটুও বদলায়নি। জেলের মেন ফটকে দারোয়ান দরজা খুলে দিতেই সায়ান তার দিকে মুচকি হেসে তাকালো। তারপর কিছু না বলে বেরিয়ে পড়ল। চোখ বন্ধ, মুক্ত আকাশে প্রাণ ভরে শ্বাস নিল। চোখ খুলতে দূরে পরিচিত মুখ দেখতে পায়। সায়ানের চোখে খুশি দেখে গেল। না চাইতো কোনো জিনিস পাওয়ার খুশিটা অন্যরকম।
তার দিকে এগিয়ে যেতে সে মুচকি হেসে জড়িয়ে ধরল। সায়ান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে কীভাবে যেন তাকে আলতো করে জড়িয়ে ধরল। সে আলিঙ্গন শেষে হাসি মুখেই বলল, ওয়েলকাম ব্যাক। সায়ান মাথা নাড়ালো, তারপর মৃদুস্বরে বলল, সাহিল আসেনি? শাহেদ মাথা নেড়ে বলল, চাকরি থেকে ছুটি পায়নি, তাই আসার অনেক ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি। সায়ান কিছুটা না বলে গাড়িতে উঠে বসলো। সিট বেল্ট বেঁধে বসতে শাহেদ গাড়ি স্টার্ট দিল। সায়ান কিছুটা টেনেই বলল, আমি শাহেদ জামানকে এই অসময়ে একদম আশা করিনি। শাহেদ মুচকি হেসে সায়ানের মতো করেই বলল, আমিও নিজেকে এখানে দেখব আশা করিনি, কিন্তু কিভাবে যেন কি হয়ে গেল। কথাটা শুনতে সাহান হু হু করে হেসে দিল। শাহেদ এমন একটা ভান করছে যেন তাকে জোর করে এখানে পাঠানো হয়েছে। সায়ান বাইরে তাকালো। দুপুরের রোদ খুব একটা প্রখর নয়। আকাশে মেঘলা মেঘলা ভাব, হয়তো হুট করে বৃষ্টি নামবে। সায়ানের উদাসীন ভাব দেখে শাহেদ বলল, এখন নেক্সট প্ল্যান কি? কোম্পানিতে নিজের পজিশন ফেরত নেওয়া? সায়ান উদাসী কণ্ঠে বলল, কোম্পানি কখনোই আমার কনসার্ন ছিল না। সেটা যেভাবে চলছে আপাতত সেভাবেই চলুক। আমার তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ বাকি। তারপর দুজনে চুপ হয়ে গেল বেশ কিছুক্ষণ। শাহেদ হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, বুবু এমন একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। সায়ানের চাহনি হঠাৎ তিক্ততায় চেয়ে গেল। তিক্ত হাসি হেসে বলল, আমিও না। শাহেদ সায়ানের কণ্ঠে হতাশা খুঁজে পেল, তাই কিছুটা শান্ত স্বরেই বলল, আমার তোমাকে কোনো কালেই পছন্দ ছিল না। আমার মনে হতো তুমি বুবুর লাইফটা নষ্ট করে দিয়েছ, তাই আমি খুব করে চাইতাম তোমার শাস্তি হোক। কিন্তু যেদিন তোমার বাসার উভয় থালা সত্ত্বেও সকল দোষ নিজের ঘাড়ে তুলে নিলে, সেদিন বুঝতে পেরেছিলাম আমি সামথিং ওয়াজ রং। তারপর মায়ের থেকে জানতে পারি আমাদের কোম্পানি আবারও বিল্ড আপ করা টাকা তুমিই দিয়েছ। তখন মনে হলো যদি কোম্পানির ব্যাংক্রাফটের পিছনে তোমার হাত থাকতো, তাহলে তুমি এতগুলো টাকা কখনোই ইনভেস্ট করতে না। তারপর আমি বুঝতে পারলাম হাউ রং আই ওয়াজ অ্যাবাউট ইউ। সায়ান হাসল। শাহেদের হঠাৎ ওর প্রতি বন্ধুত্বসুলভ আচরণের কারণও এখনও বুঝতে পারল। শাহেদ খুব চেষ্টা করেছিল ওকে জেল থেকে বের করার, কিন্তু সায়ান সেটা চায়নি। এমনকি এই 2 বছরের সাহিল ব্যতীত আর কারোর সাথেও দেখাও করেনি। সায়ান মুচকি হেসে বলল, তোমার বোনও যদি তোমার মতো বুঝতে পারতো, তবে কতই না ভালো হতো শালাবাবু। শাহেদ নিজের কপাল কুঁচকে বলল, বুবু বরাবরই একটু বেশি বোকা বুঝলে। আমার মতো এত বুদ্ধিমান নাকি? চোখের সামনে থাকা জিনিসও সে খুঁজে পায় না, একটু বেশিই বুঝে সব কিছুতে। শোনো, তোমাকে বলে দিচ্ছি কিন্তু একদম বুবুর সামনে গেলে গলে যাবে না, বরং আচ্ছা মতো টাইট দিবে তাকে। আরও শাস্তি পাওয়া খুবই প্রয়োজন তার। সায়ান বুঝদারের মতো মাথা নাড়ালো, তারপর বাবুক কণ্ঠে বলল, সমস্যা নেই। সমস্যা তোমার বুবুর না, সকল মেয়েরাই একটু বেশিই বোঝে, অথচ যা বোঝার দরকার সেটাই বোঝে না। শাহেদও মাথা নাড়ল, তারপর বলল, ঠিকই বলেছেন হবু শালা, সরি মন্ত্রী সাহেব। সায়ান হালকা হেসে বলল, সে হবুতেই তো আটকে রইলেন শালাবাবু, তার তো কোনো খোঁজ পেলেন? শাহেদ নিজের মুখকে বাংলার পাঁচের মতো করেই বলল, আপনার মাথা মোটা বোন চাইলে তো খুঁজে পাবো। গায়েব হওয়ার পূর্বে সাফ সাফ বলে দিয়েছে তার কিছু সময় চাই, সময় মতো ঠিকই ফিরে আসবে সে। 2 বছর হয়ে গেল এখনও কিন্তু তার সময় হয়নি। সায়ান ব্রুকুসকে বলল, তো তুমি খোঁজ করনি? শাহিদ কিছুটা ভেবে বলল, আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। ও বলেছে ওর জন্য অপেক্ষা করতে, আর আমি আজীবন ওর জন্য অপেক্ষা করতে রাজি আছি। আমি জানি সে তার সময় মতো ঠিকই ফিরে আসবে একদিন। সায়ান কিছুটা হাসির ছলেই বলল, আমি জানি সে কোথায় আছে, কিন্তু বলবো না। সবর করো শালাবাবু, সবরে কিন্তু মেওয়া ফলে। ও আমাদের কথা সেদিন শুনে ফেলেছিল, তাই না? শাহেদ মাথা নাড়ল, সাথে নিজের ভাবনাগুলো মন পড়তেই মন খারাপ হয়ে গেল। শাহেদ শুরু থেকে জানতো চন্দ্রিকা সায়ানের বোন, আর সেজন্যই ইচ্ছে করে ওই ভার্সিটিতে মাস্টার্সের জন্য ভর্তি হওয়া। খুব সফলভাবে চন্দ্রিকার অ্যাটেনশনও পেয়ে গেল। ওর উদ্দেশ্য ছিল সায়ান যেভাবে রুশিকে কষ্ট দিয়েছে, ও ঠিক সেভাবেই চন্দ্রিকাকে নিজের প্রেমের জালে ফাঁসাবে, তারপর কষ্ট দিয়ে সায়ানের উপর বদলা নেবে। কিন্তু চন্দ্রিকার সাথে মিশার পর, ওকে জানার পর বুঝতে পারে চন্দ্রিকা কতটা একা দুঃখী। তাই তো চন্দ্রিকার সাথে কিছু করতে পারেনি, সত্যি বলতেও কিছু করতে চায়ও নি, বরং ধীরে ধীরে চন্দ্রিকার প্রিয়জন হয়ে উঠেছিল। ও শুধু চেয়েছিল চন্দ্রিকাকে আগলে রাখতে, কিন্তু কখন যে ওকে ভালোবেসে ফেলেছে ও নিজেও বুঝতে পারেনি। সেদিন রুশিকে যখন সায়ান বাসায় নিয়ে এসেছিল, তখন লঞ্চ সাইডে সায়ানের সাথে ওর ঝগড়া হয়, যেটা চন্দ্রিকা দেখে ফেলেছিল আর সব শুনিয়েও ফেলেছে। অথচ সাদে ওর কথা শুনে এক মুহূর্তের জন্য
সে বিষয়টা বুঝতে পারেনি। তার প্রায় 1 মাস পর সঞ্জিকা ওদের কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। শুধু রেখে যায় শাহিদের নামে একটি চিঠি, যেখানে চন্দ্রিকা বলেছে ওর কিছু সময় চাই জীবনের সকল কালো অধ্যায়গুলো ভুলে যেতে আর নতুন করে জীবনের অধ্যায় শুরু করতে। ততদিন চাইলে শাহিদ ওর জন্য অপেক্ষা করতে পারে। ও বলেছে ও ফিরে আসবে, আর শাহিদ সেই দিনের অপেক্ষায় আজও প্রহর গুনছে। শাহিদের মন খারাপ বুঝতে পেরেই সায়ান বলল, অনুভূতিটা বড় অদ্ভুত, তাই না? আমরা যাকে ভালোবাসতে চাই না, প্রাণপণ চেষ্টা করে তার প্রতি কোনো অনুভূতি যেন না জন্মায়, কিন্তু ঠিকই দিনই শেষে আমাদের হৃদয়ে শুধু তারই চিন্তারা ভর করে থাকে, তাকেই সবচেয়ে আপন মনে হতে থাকে। শাহেদ ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। শাহেদ হঠাৎই মনে পড়ার ভঙ্গিতেই বলল, তিয়াশার বিষয়টা তার ছেড়ে বড় অদ্ভুত। আমি আর ইনান ভেবেছিলাম কাজটা তুমি করেছ, কিন্তু কাজটা তোমার না জানতে পেরে খুব অবাক হয়েছি। আমরা কেউ যদি কাজটা নাই করে থাকি, তাহলে তিয়াশা কার কাছে আছে? সায়ান ভাবুক কণ্ঠে বলল, আমিও ভেবেছিলাম কাজটা তোমাদের, তাই তিয়াশাকে যখন আমার সামনে থেকে নিয়ে যাচ্ছিল, আমি তখন কোনো পদক্ষেপ নেইনি। রুশির পরিচয় লুকানোর জন্য এটা করা প্রয়োজনীয় ছিল। যখন আমি সেখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 5 মিনিট পর আমার ফোনে মেসেজ আসে, আর লেখা থাকে, তোমার খুব বড় উপকার করলাম আমি। তিয়াশাকে সরিয়ে দিয়ে, ডোন্ট ফরগেট ইউ, ও মিয়া ফেভার। কিন্তু আমি তার কিছু ডিটেক্ট করতে পারিনি। ওই সিম কার্ড একটি ফ্যাক্সিলোর দোকানে ছিল। শাহিদ কিছুটা ভেবে বলল, সে যেই হোক না কেন, আমাদের সবাইকে খুব ভালো করে চিনে, না হয় ঠিক ওই মুহূর্তে সাহায্য করতে পারতো না। এরকম শত্রুও নয়, আবার বন্ধুও নয় টাইপ মানুষগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর। শাহেদ আবারও মনে পড়ার ভঙ্গিতেই বলল, ফ্লাইট কবেকার বুক করেছ? সায়ান মৃদুহি কণ্ঠে বলল, কালকে সকালকার। রাতে সব কিছু প্যাক করে নিব। শাহিদ কিছুটা ব্রু কুঁচকে বলল, কিছুদিন রেস্ট নিয়ে নিতে? শাহিন মুচকি হেসে বলল, 2 বছর তো অনেক রেস্ট নিয়েছি, আরও বেশি লেট হয়ে গেলে অনেক কিছুই অপূর্ণ থেকে যাবে। শাহেদ আর কোনো কথা বলেনি, সায়ানও না। দুজন মানব নিজ নিজ ভাবনায় ব্যস্ত হয়ে পড়ল। সায়ান গ্লাসের বাইরে প্রকৃতি দেখতে লাগলো আর ভাবতে লাগলো, তোমার প্রতি করা সকল অন্যায়ের প্রায়শ্চিত্ত আমি করে ফেলেছি। আমার প্রতি করা অন্যায়গুলোর প্রায়শ্চিত্ত কীভাবে করবে তুমি রুশি? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গোমট অনুভূতি। পড়তে অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।